ঈশা রুবায়েতকে দেখে আবারও নিজের ঘরে চলে যায়। রুবায়েত অসহায় চোখে তাকায় ঈশার যাওয়ার দিকে। রুবায়েত মনে মনে বলে, এই পাগলকে নামাবো কিভাবে আল্লাহ। অনুভব রুবায়েতের দিকে ব্রুকুসকে তাকিয়ে আছে। রুবায়েত তা দেখে বলল, দেখছিস কেন এভাবে? আমি কিন্তু ছেলে। কথাটা বলতেই অনুভব নাক ছিটিয়ে বলল, ডিসগাস্টিং ইডিয়েট, তুই যাবি এখন? তুই এই বৃষ্টির মাঝে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? এটা আমার মামার বাড়ি আর হবু শ্বশুর বাড়ি। তোর বোনের বরকে তাড়াতে লজ্জা লাগে না? অনুভব ব্রুকুসকে কপালে ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলল, বিয়ের আগেই শ্বশুরবাড়ি আসতে তোর লজ্জা করে না? রুবায়েত চট করে জবাব দিল, না, একটুও না। তুই কি আমাকে নিজের মতো ভাবছিস? আমি কি এমন যে বউকে ফেলে দূরে চলে যাব? বউ তো ভালোবাসার মানুষ, আদরের মানুষ। ওকে দূরে রাখা যায় নাকি? বউকে সবসময় পাশে রাখা লাগে, ভালোবাসা লাগে, বুঝলি? রুবায়েতের কথায় অনুভব খুব খুব করে কাশতে কাশতে উঠে বসল। বন্ধু হোক আর ভাই হোক, কথা তো নিজের বোনকে নিয়ে, ব্যাপারটা হালকাভাবে নেওয়ার মতো না। আর এই রুবায়েত যে একটা বিচ্ছু, সেটা অনুভব হাড়ে হাড়ে জানে। তাই একটু রেগে গলা সরিয়ে বলল, তোর বিয়ে ক্যান্সেল। এই কথা শুনে রুবায়েতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তড়িৎ গতিতে বলে উঠল, এই না, একদম না, ক্যান্সেল ট্যান্সেল কিচ্ছু হবে না। তোর বোন আমার কত শখের, 27 বছরের সুপ্ত ভালোবাসা। এ পর্যন্ত আসতে কত কাঠখড় পোড়াতে হয়েছে তুই জানিস? আর তুই কিনা বলিস বিয়ে ক্যান্সেল। এমন করলে আমি কিন্তু শ্বশুরবাড়ির সামনে মিছিল করব। শালার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু করব। দরকার হলে আয়াতকে নিয়ে গিয়ে ওর মামার বাড়ি রেখে আসব, কিন্তু বিয়ে হবেই। অনুভব জানে রুবায়েত বিচ্ছু হলেও তার বোনকে অসম্ভব রকমের ভালোবাসে। তার ভালোবাসায় কোনো খাত নেই। রুবায়েত উপরে যেমন, ভিতরটাও একদম স্বচ্ছ। রুবায়েতের কথা শুনে বলল, আমার বউয়ের দিকে হাত বাড়ালে কেটে টুকরো টুকরো করব। বলুয়ে চিন্তা মাথায় আনবি না। রুবায়েত বলল, তাহলে আর কি, এখন যেতে দে তোর বোনের কাছে। অনুভব যেতে দিল না, বরং রুবায়েতকে আটকে ধরে রাখলো। বিয়ের আগে কোনো মতে এই বিচ্ছুকে বোনের আশেপাশে ঘেঁষতে দিবে না। অনুভব যেতে দিচ্ছে না দেখে রুবায়েত বলল, তোর সমস্যাটা কি অনু? এমনিতেই তোর বোন আমার উপর খেপে বোমা হয়ে আছে, আর তুই কিনা বিলেনগিরি করছিস। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। যেতে দে ভাই, আমি তোরে দোয়া করব। এক হালির বাচ্চার বাপ হ। অনুভব ধমকে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, একদম উল্টাপাল্টা বলবি না। আমার বোনকে রাগিয়েছিস কেন? হ্যাঁ, কি করেছিস তুই? রুবায়েত কৃত্রিম হাসি দিয়ে বলল, তোর বোনকে একটা স্পেশাল গান শুনিয়েছি। গান শোনা মাত্রই তোর বোন রেগে মেগে শেষ ভাই। এখন আমার কি হবে? ওর অমন ষাঁড়ের মতো তোর অমন ষাঁড়ের মতো কণ্ঠে গান যে কেউ শুনলেই ইট পাটকেল মারবে। রুবায়েত কিছু বলল না আর। তার পকেটে রয়েছে চিঠি আর একটা ফুল। ফুলটা বোধহয় পকেটেই স্যাপটা হয়ে গিয়েছে। এই ফুল দিলে তো আবারও খেপে যাবে। এরই মাঝে অহমিকা চা নাস্তা নিয়ে হাজির হয়ে যায় ড্রয়িং রুমে। নাস্তার ট্রে টেবিলে রাখতেই আর রুবায়েত বলল, এসবের আবার কি দরকার ছিল মামি? আমি তো এই বাড়িরই ছেলে। অহমিকা শেখ রুবায়েতের কথা শুনে মৃদু হেসে বলল, তা কি করে হয়? তুই এই পরিবারের ছেলে, তার উপর এ বাড়ির হবু জামাই। এতটুকু তো করতেই পারি। এ বলে তিনি নাস্তা দিয়ে চলে গেল। রুবায়েত হালকা করে একটু খেয়ে নেয়। ঠিক তখনই অনুভবের ফোন আসে। কলটা ধরতে সে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। অনুভব যেতে রুবায়েত উঠে দাঁড়ায়। তার হাতে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ। চিঠিটা ঈশার কাছে পৌঁছাতেই হবে, কিন্তু কিভাবে? দ্বিধাগ্রস্ত মনে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নেয়, উপরে যাওয়া যাক। এটা ভেবেই সে সিঁড়ি পেয়ে উপরে উঠে যায় এবং গিয়ে দাঁড়ায় ঈশার রুমের দরজার সামনে। সে হালকা ঠক ঠক শব্দ করে বলে ওঠে, ঈশা পাখি, দরজাটা খোল। এত রাগ কিসের? আমি তো একটু মজা করেছিলাম। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। রুবায়েত আবার একটু গলা নরম করে আরও অনুনয়ের সুরে বলল, বউ, দরজাটা খোলো না। আমি কানে ধরছি আর এমন ভুল হবে না। খট করে দরজাটা খুলে গেল। ঈশা দাঁড়িয়ে আছে দরজার ওপারে, মুখ ফুলিয়ে, চোখে একরাশ অভিমান। তার নিঃশব্দ উপস্থিতিতেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা রুবায়েতের শরীর জোড়ে বৃষ্টির ছাপ, ভেজা চুল, ভেজা শার্ট তাকে আরও বেশি করুণ, আরও আকুল করে তুলেছে। রুবায়েত ঈশার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু ঈশা দু কদম পিছিয়ে যায়। চোখে মুখে স্পষ্ট অবজ্ঞা আর দাম্ভিকতা। ঠোঁট শক্ত করে বলল, এখানে কেন এসেছো তুমি? রুবায়েত হালকা হেসে বলল, রোমান্স করতে এসেছি। একটু থেমে ঈশার চোখের গভীরে তাকিয়ে বলল, এত রাগ কেন তোমার বলো তো? আমি তো স্রেফ মজা করেই বলেছিলাম, এত রাগ করো না। তার কণ্ঠ ছিল কোমলতা, চোখে একরাশ অনুরোধ। তোমার এই রাগ, এই অভিমান জানো তোমায় আরও বেশি সুন্দর করে তোলে। আমি সে রাগী মুখটার মাঝে ভালোবাসা খুঁজি। সেই সৌন্দর্যে আমি প্রতি মুহূর্তে জ্বলে যাই। বুকে ব্যথা হয়,
প্রচণ্ড ব্যথা। ঈশা কিছু না বলে দাঁড়িয়ে রইল শুধু। বিয়ের আগের এভাবে যাওয়া আসাটা বেমানান, তাই রুবাইয়ের তেমন আসে না। সে আর দেরিও করলো না, পকেট থেকে চিঠিটা বের করে ঈশার হাতে দেয়। তারপরেই আসানক সেখান থেকে চলে যায়। ঈশা একবার চিঠি ও একবার রুবাইয়েতে যাওয়ার দিকে তাকায়। আয়াত দরজার সামনে ঈশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হাতে ওটা কি দেখি? আয়াতের কথা ঈশা চটজলদি চিঠিটা ওনার ভিতরে লুকিয়ে রেখে তোতলিয়ে বলল, কই কি না তো কিছু না, তুমিও না কি সব দেখো আজকাল। এই বলেই দ্রুত দরজা আটকে ফেলে। আয়াতও বোকার মতো তাকিয়ে থাকে। ঈশা রুমে গিয়ে চিঠিটা খুলে দেখে, তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চোখ রাখতে দেখে রুবাইতের কল। ব্রু কুচকে তাকায়, এই তো একটু আগেই তো গেল, আবার ফোন দিচ্ছে। কলটা রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে রুবাইতের কণ্ঠ ভেসে আসে, ঈশা বেলকনিতে আয়। ঈশা একটু থমকে যায়। রুবাইত কখনো তুই কখনো তুমি করে কথা বলছে। আপাতত সেসবে মাথা না ঘামিয়ে সে এগিয়ে যায় বেলকনির দিকে। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। বাহিরে বৃষ্টির তাড়নায় মানুষজন নেই। ঈশা দেখে তার বেলকনির নিচে রুবাইত দাঁড়িয়ে। ফোনটা পকেটে গুজে সে পাশের জারুল গাছ থেকে এক টুকরো ডাল ভেঙে নেয়, যেটাতে বেগুনি ফুল ঝুলে আসে। পরক্ষণে রুবাইত হাঁটু গেড়ে বসে পড়ে রাস্তার মাঝে, হাত উঁচিয়ে ধরে জারুল ডালটা। ঈশা নিঃশব্দে দাঁড়িয়ে দেখে পাগলামিটুকু। বৃষ্টিতে রুবাইত পুরো ভিজে যাচ্ছে, কিন্তু তার মুখে লেগে আছে একরোখা দৃঢ়তা। হঠাৎই রুবাইত গলা উঁচু করে বলে ওঠে, আমার উপর যতই রাগ অভিমান হোক না কেন, কখনো কথা বন্ধ করবি না ঈশা। তোর কণ্ঠ না শুনলে আমি পাগল হয়ে যাই। পৃথিবীতে সব রোগের ওষুধ হয়তো আছে, কিন্তু তুই তুই আমার সব রোগের একমাত্র ওষুধ। ঈশা অবাক চোখে তাকিয়ে আছে। সে কিছু বলে না, কিছু করে না, শুধু চেয়ে থাকে। তার সামনে দাঁড়িয়ে থাকা রুবাইত হঠাৎ করে দুহাত মিলে চিৎকার করে বলে ওঠে, আই লাভ ইউ ঈশা। আকাশ ভেঙে যেন বৃষ্টি নামে। একদিকে প্রকৃতির উচ্ছ্বাস, অন্যদিকে এক প্রেমিকের উন্মাদ ঘোষণা। রুবাইত তার হাতে জারুল ফুলের ডাল ছড়ে দেয় ঈশার বেলকনির দিকে। ডালটা গিয়ে পড়ে বেলকনিতে, ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঈশা ডালটা কুড়িয়ে নেয়, মুখে এক সিলতে হাসি, চোখে আবেশের রেশ। হঠাৎ ঈশার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে রুবাইতের নাম। ফোন ধরতে ওপাশ থেকে রুবাইত বলে, আজ অন্তত বল জান প্লিজ, একটা রিপ্লাই দে। তোর মুখ থেকে শোনার জন্য ভিতরটা আমার চটপট করে। ঈশা কিছু বলে না, শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষটার দিকে। কতটা পাগল হলে, কতটা ভালোবাসলে কেউ এমন ভিজতে পারে বৃষ্টির ভিতরে, শুধু ভালোবাসা কথাটা শোনার জন্য। ঈশা তার অ্যাক্সিডেন্টের সময়ের রুবাইতের সকল পাগলামি শুনেছে। প্রিয়সীর জীবন মরণ অবস্থায় এক উন্মাদ প্রেমিক পুরুষের আহাজারি এখনও হয়তো সে হসপিটালের প্রতিটি কোনায় বাজে। ঈশা নিজেকেই প্রশ্ন করে, আমি কি আসলেই এতটা ভাগ্যবতী, নাকি রুবাইত বাই তাকে একটু বেশিই ভালোবাসে? তবে এই প্রশ্নের উত্তর জানা নেই। সে একটা কথাই জানে, রুবাইত শুধুই তার। ঈশাকে চুপচাপ থাকতে দেখে রুবাইত কৌতূহলী গলায় বলল, কি হলো জান, কিছু তো বল। রুবাইতের কণ্ঠটা যেন অন্যরকম শোনালো ঈশার কাছে, নরম অথচ জোরালো। ভিতরে কোথাও এক অদ্ভুত কম্পন তুলে দিল। বুকের গভীরে কেঁপে উঠল ঈশা, যেন সে এখনও সেই সময়ে সবচেয়ে কাঙ্ক্ষিত কথাটা বলার সাহস জোগাতে পারেনি। গলার স্বর আটকে যাচ্ছে, তবুও নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এখন যাও রুবাইত ভাই, ঠান্ডা লেগে যাবে। রুবাইত এক চুলও নড়ল না, চোখে একরোখা জেদ, ঠোঁটে ভেজা অনুরোধ, তোর মুখে ভালোবাসি না শুনে আমি এক পাও কোথাও যাব না, প্লিজ একবার বল ঈশা। ঈশা গভীর একটা শ্বাস নেয়, যেন বুক ভরে সাহস জমা করে নেয় সেই মুহূর্তে। তারপর ফোনটা কানের কাছ থেকে সরিয়ে আনে, মুখের সামনে নিয়ে আসে ধীরে ধীরে। ঠোঁট কাঁপে, গলা বেয়ে বেরিয়ে আসে সেই বহুদিনে জমে থাকা শব্দগুলো, ভালোবাসি তোমায় রুবাইত ভাই। এক মুহূর্তের জন্য যেন পুরো দুনিয়া থেমে গেছে রুবাইতের কাছে। চোখে মুখে এক অপার্থিব তৃপ্তির চাপ। এটাই তো সে চেয়েছিল, দিনের পর দিন, রাতের পর রাত ধরে শুধু এই কথাটির শোনার জন্য প্রহর গুনেছে। আজ যেন তার সব স্বপ্ন সত্যি হয়ে গেল। আবেগ আর উত্তেজনায় বৃষ্টি ভেজা আকাশের নিচে লাফিয়ে উঠে সে। ঠান্ডা ভেজা মাটিতে দাঁড়িয়ে থেকেও এক সিলতে রোদের মতো হাসে, যেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা তার ঝুলিতে এলো আজ। চিৎকার করে বলে, আমার একান্ত হওয়ার জন্য রেডি হও ঈশা। রাতটা গভীর, বৃষ্টির জন্য চারদিকে পানি ভরে রয়েছে। শহরের রাস্তা যেন এক নদীর চেয়েও কম না, পানিতে থই থই অবস্থা। তবুও কাজের তাড়নায় ছুটেছে কিছু নিশাচর রাত জাগা মানুষ, যারা নিজের আবৃত করে রাখে এক ধোঁয়াশার মাঝে।
তাদের কাজটাই যে এমন, নীরব, নিশুতি আর প্রহলিকাময়। আদমান কায়েসের হাতে থাকা কিছু ফাইল তিনি মনোযোগ দিয়ে ঘাটাঘাটি করছিলেন। হঠাৎই একটি ফাইল থেকে একটি ছবি চোখে পড়ে, একটি হাত ঘড়ির ছবি। তিনি চমকে ওঠেন। সেই দিনের ঘড়িটা থেকে সংগ্রহ করা হাতের ছাপ দেখে তিনি নিশ্চিত হন এটা ডেভিড ম্যাকের ঘড়ি। তবে শুধু তাই নয়, ঘড়িটা তার কাছে বেশ পরিচিতও মনে হচ্ছে। কোথায় যেন আগেও দেখেছেন এটা, কিন্তু ঠিক মনে পড়ছে না। মাথার ভিতর যেন হঠাৎ করে অদৃশ্য ধোঁয়ার মতো কিছু স্মৃতি ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস এখন পরিষ্কার, সেদিন ঘটনাস্থলে ডেভিড ম্যাক সশরীরে উপস্থিত ছিল। বিষয়টা বুঝতেই আদমান হঠাৎ করে হাত দিয়ে সামনে থাকা টেবিলটায় সজোরে আঘাত করলেন। অপরাধী প্রায় তাদের নাগালের মধ্যেই ছিল, অথচ ঠিক সময় মতো ধরা যায়নি। চোখে মুখে রাগ উত্তাপ ছড়িয়ে পড়েছে, চোয়াল শক্ত হয়ে এসেছে। মনে হচ্ছে যেন বহু পুরনো কোনো হিসেবের খাতা খুলে গেছে হঠাৎ করে। চেয়ারে বসে থাকা এনামুল হক এই দৃশ্য লক্ষ্য করেছিলেন। আদমানের এই অস্বাভাবিক উত্তেজনা তাকে চিন্তিত করে তোলে। তিনি দৃঢ় গলায় বলেন, কুল ডাউন আদমান, এভাবে হাইপার হলে চলবে না। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তুমি তো জানো, আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া যায় না। আদমান শান্ত, অন্তত বাহিরে থেকে তাই মনে হচ্ছে, কিন্তু তার চোখ দুটো এখনও লাল রক্তে। উত্তেজনার ছাপ এখনও পুরোপুরি মুছে যায়নি। পশা চেহারাটা লাল হয়ে আছে, যেন ভিতরের আগুন গায়ের রঙে ছাপ ফেলেছে। নিজেকে সামান্য গুছিয়ে নেয় সে। নিঃশ্বাসটা গভীর করে নেয় একবার। কোনো এক অদৃশ্য টান তাকে ঘিরে ধরে রেখেছে, অবক্ত অথচ প্রবল। মনে হচ্ছে সেই টানের উৎস তার নিজের ভেতরেই। নিজের সঙ্গে এক অদ্ভুত কঠিন লড়াই চলছে আদমানের। সে ধীরে ধীরে চোখ ফেরায় ঘড়ির দিকে। সময়টা খানিকক্ষণ গভীর মনোযোগ দিয়ে দেখে। আদমান কায়েস ঘড়ির কাঁটাগুলো নাড়াছাড়ার পেছনীয় জন্য কিছু খুঁজে পেয়েছে। তারপর চোখ বন্ধ করে নেয়। মাথা এখন কাজ করছে না ঠিকঠাক। বিশৃঙ্খল চিন্তায় ভর করে আছে মন। কয়েকদিন আগে খুন হওয়া ছেলেটির পরিবারের কাছ থেকেও তেমন কোনো কিছু পাওয়া যায়নি। কোনো স্পষ্ট সূত্র নেই, কোনো ভরসার জায়গা নেই। চারপাশটা ধোঁয়াটে, আর আদমান সেই ধোঁয়ার মধ্যেই পথ খুঁজে পেরে। এনামুল হক আদমানকে শান্ত কণ্ঠে বললেন, বিষয়টা নিঃসন্দেহে বেশ ক্রিটিক্যাল, কিন্তু ঠিক এই সময়টাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে মাথা ঠান্ডা রাখতে হবে, বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের হাতে যে তথ্য ও সূত্র রয়েছে, সেগুলোর ভিত্তিতে আমি আশাবাদী আমরা খুব শীঘ্রই ডেভিড ম্যাককে আইনের আওতায় আনতে সক্ষম হব। আদমান শুনল তার কথাগুলো। এনামুল এই প্রথমবার আদমানকে এতটা হাইপার হতে দেখেছে। আদমান বরাবরই একদম শান্ত মস্তিষ্কের মানুষ, কখনো কোনো কাজে উত্তেজিত হতে দেখা যায়নি। তবে এই কেস নিয়ে আদমানের একটু উৎসাহ সবসময় বেশি ছিল। হয়তো সেটাই হোক এ দেশের জন্যই ভালো। এই ডেভিড ম্যাক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, খুন ও আন্তর্জাতিক চক্রে জড়িত এক দ্রুত অপরাধী। দীর্ঘদিন ধরে সে আইনের সব ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেশিরভাগ সময়ই বিদেশে অবস্থান করেন। তবে আবার তার খেলা শেষ। আদমানের চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন নিজের জীবনের সবটুকু দিয়ে হলেও এই অপারেশন সফল করবেই। এনামুল বুঝতে পারল এটা শুধু তার একটা মিশন নয়, এটা আদমানের ব্যক্তিগত লড়াই। আদমান কায়েস একটা কাগজে চোখ বোলায় ভালো করে। কাগজটিতে কিছু একটা আছে, হয়তো কোনো সূত্র। তার তালাশ আদমানের, হয়তো ডেভিড ম্যাক সম্পর্কিত। আদমান সিরকুটটি দেখছে আর বিড়বিড় করে বোঝার চেষ্টা করছে। সামির এসেছে আদমানকে ডাকতে। কক্ষটির সামনে দাঁড়িয়ে বলে, আদমান স্যার। আদমান ধীরে ধীরে চোখ তুলে তাকায়। তার বাদামি চোখ দুটো যেন এক অজানা ভাবনায় ডুবে আছে। চোখে এক ধরনের দীপ্তি, ক্লান্তি আর দৃঢ়তার মিশেল। এক ঝলকে ঘড়ির দিকে নজর পেলে প্রায় 2:30 বাজে। সময় ফুরিয়ে আসছে, আর দেরি করা চলবে না। এনামুল হকের দিকে গাড় ঝুঁকিয়ে বিদায় নেয়। হালকা হাসিতে ঠোঁট বেঁকে ওঠে, কিন্তু চোখে সে চিরচেনা গাম্ভীর্য। তারপর নিঃশব্দে নিজের কালো গাড়ির দরজা খুলে আসন গ্রহণ করেন। সামির এক পলক তাকিয়ে থাকে আদমানের দিকে, তারপর নিচু স্বরে বলে ওঠে, স্যার, জীবনে কি শুধু এই একটা কাজের পেছনেই দৌড়াচ্ছেন? আপনি জানেন তো, ম্যাডাম কিন্তু আপনাকে খুঁজে পেয়েছেন। আর এভাবে কতদিন? আদমান মুখে এক চওড়া হাসি নিয়ে বলল, আমার ম্যাডাম খুবই বুদ্ধিমান আর চতুর মহিলা। আমাকে অনেক আগেই ধরে ফেলেছে, এখন শুধু ধোঁয়াশার ভিতরে ঘুরপাক খাচ্ছে। সামির ভীষণ অবাক হয়ে গেল। যে অবাস্তব কিছু শুনেছে, মুখটা নিজের অজান্তেই হা হয়ে গেছে। তা দেখে আদমান হেসে বলল, এভাবে হা করে তাকানোর কিছু নেই। যার পুরো অস্তিত্ব আমায় জোড়ে, সে আমায় চিনবে না তা কী করে হয় সামির? এ অবধি যা বুঝেছি তাতে এই কেস যদি একবার সলভ করতে পারি,
তবে মনে হবে জীবনের সবচেয়ে বড় এক দায়িত্ব থেকে আমি মুক্তি পেয়েছি। শুধু দায়িত্ব নয়, এ যেন এক অভিশাপের মতো বয়ে বেড়ানো অতীত। এমন কিছু হৃদয় বিদারক মুহূর্ত যা আমায় প্রতিনিয়ত গিলে খেয়েছে, শেষ করে দিয়েছে নিঃশব্দে। এই কেস সমাধান শুধু একটা উত্তর নয়, আমার আত্মার মুক্তি। এই আমার অস্তিত্বের লড়াই, আমার ভিতরে সে রহস্যের মুখোমুখি হওয়া যার ভার আমাকে রহস্যমান করে রেখেছে বছরের পর বছর। জনতার মুখোমুখি হবেন না? ইদানিং খুব প্রশ্ন করছো সামির। প্রশ্ন করা কি উচিত নয় স্যার? তাছাড়া আপনার সাথে আমার আরেক আত্মার সম্পর্ক বিরাজমান, বলে গিয়েছেন। আদনান সামিরের গায়ে সাপোর্ট দিয়ে বলল, ডিউটি ইজ ডিউটি। এ সময় আমি কাউকে চিনি না, এমনকি নিজের বউকেও না। এখন কিন্তু আমরা ডিউটির বাইরে। তবে আমি যদি এখন গাড়িতে রাখা হকি স্টিকটা তোমার পিঠে ভাঙি, সেটা দোষের কিছু হবে না? আত্মার সম্পর্ক কি না? সামির তবদা খেয়ে যায় এমন কথা শুনে। আর কিছু প্রশ্ন করেনি, সে গাড়ি স্টার্ট দেয়। হেডলাইট আলোয় শাসা করে ছুটে চলছে আদমান কায়েসের কালো গাড়িটা। কিছু দূর যেতেই আচানক গাড়ি দাঁড় করায়। আদমান তা দেখে বলল, গাড়ি দাঁড় করালে যে? সামনের রাস্তা ব্লক করা। সামনের পথ বন্ধ দেখিয়ে আদমানের কপালে ভাঁজ ফেলে। আসার সময় তো এখন এমন ছিল না। আদমান নেমে আসতে কোনো কিছু তার গায়ে বাড়ি খায়। আদমান ভারসাম্যহীন হয়ে যায়, তবে নিজেকে ঠিক করে উঠে দাঁড়ায়। এটা একটা ফাঁদ, সেটা বুঝেছে। পিছন থেকে আবারও কেউ তাকে আঘাত করতে নিবে। তৎক্ষণাৎই আদমান ছেলেটির হাত মুচড়ে ধরে বলে, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করা তোদের মতো সামসিকাদের কাজ। সাহস থাকলে সামনে আয়। আদমানের হুঙ্কারে একে একে সব ছেলেরা আদমানকে ঘিরে ধরেছে। আদমান তা দেখে অট্ট হাসিতে পেটে পড়ে। হাসতে হাসতে দুহাত হাঁটুতে ধরে বলে, এক আদমানকে মারতে এতজন? তাহলে আদমানের দাপট কতখানি তোরা বুঝিসনি না? না জেনেই আমাকে মারতে এলি? ছেলেগুলো একে অপরের দিকে তাকায়, চোখে এক অনিশ্চয়তা, অথচ পেছনে সরে যাওয়ার সাহস নেই কারো। হঠাৎই তাদের একজন গায়ের চেহারায় অগ্রাসী ছাপ, হাতে ধরা লোহার রড তুলে এগিয়ে আসে। সে যেন ছুটে আসে ঝাঁপিয়ে পড়ার জন্য, কিন্তু ঠিক তখনই আদমান এক ঝটকায় সামনে এসে নিজের শক্ত মুষ্টি ছেলেটির পেট বরাবর বসিয়ে দেয়। ধাক্কায় ছেলেটি ছিটকে গিয়ে কাদায় গড়িয়ে পড়ে। কাদামাটি, বৃষ্টি আর দুহাটে বাতাসে সে দৃশ্য যেন ধুয়ে মুছে যায়, কিন্তু তার আর্তনাদ স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্য দেখে বাকি ছেলেরা দাঁড়িয়ে থাকতে পারে না, দল বেঁধে ছুটে আসে আদমানের দিকে। কিন্তু আদমান থেমে থাকে না। গাড়ির ডিক্কি খুলে সে বের করে আনে হকি স্টিক। তারপর শুরু হয় এক নির্মম প্রতিশোধ। একের পর এক ছেলেকে আষাঢ়ের পর আষাঢ় ফেলে দেয়। সে কাদায় গড়াগড়ি খায়, কেউ হকি স্টিকের বাড়ি খেয়ে ছিটকে দূরে পড়ে যায়। তারা এসেছিল আদমানকে মারতে, অথচ এখন নিজেরাই যেন বৃষ্টিতে ভিজে গলে যাওয়া কিছু পুতুল। চারপাশে বৃষ্টি, কাদার হিংস্রতা। সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আদমান চিৎকার করে ওঠে, কে পাঠিয়েছে তোদের বল? তার চোখে মুখে কোনো দয়া নেই, যেন মানবিকতার শেষ রেখাটাও বিলীন হয়ে গেছে। মাটিতে পড়ে থাকা এক ছেলেটি থরথর করে কাঁপতে কাঁপতে বলে, ম্যাক। আষাঢ়ে বর্ষার বাড়িধারা কাটিয়ে রৌদ্রোজ্জ্বল দিনের আগমন ঘটেছে। শরৎকালের রৌদ্রময় দিন নতুন এক সৌন্দর্য মণ্ডিত করেছে ধরণীকে। রাস্তার ধারে সাদা কাশফুলে যেন প্রকৃতি নতুনভাবে সেজে উঠেছে, মন ও শরীরকে নাচিয়ে তুলে বারংবার শুভ্রতার প্রেমে। কপত কপতি একসাথে হারিয়ে যাচ্ছে যেন সাদার মাঝেই। ফারহার প্রেগন্যান্সি 6 মাস চলছে। সময়ের সঙ্গে সঙ্গে যেন ও আরও সুন্দর, আরও স্বাস্থ্যবান হয়ে উঠেছে। প্রতিদিন নিয়ম করে খাওয়া দাওয়া হচ্ছে, ডাক্তারের পরামর্শ মেনে চলছে। তবে মাঝে মাঝে খাবারের প্রতি এক ধরনের বিরক্তি চলে আসে ওর মধ্যে। তখন কিছুই খেতে ভালো লাগে না। এ নিয়ে আহানের সাথে প্রায় রাগারাগি হয় ওর। কিন্তু আহান তো আহানই, ফারহার খেতে ইচ্ছে না করলেও জোর করে মুখে তুলে খাইয়ে দিবে। কখনো আদর করে, কখনো মিষ্টি করে ধমকে। আহানের সে প্রচেষ্টায় রাগ হলেও কোথাও গিয়ে ওর মন ভরে যায়। একদিন রাগ করে শাশুড়ি মায়ের কাছে বিচার দিল ফারহা। আহান সবসময় খেতে বলে, আমার ভালো লাগে না খেতে, তাও খেতে হয়। শাশুড়ি মা হাসি মুখে বললেন, তোর আর বাবুর জন্য খাওয়া লাগবেই বেশি বেশি। এই সময় কম খেলে ক্ষতি তোরই হবে, আর বাবুরও। তোর তো এমনিতেই হেলথ কন্ডিশন একদম পারফেক্টে না। শাশুড়ি মায়ের এই কথাগুলো শুনে ফারহার চোখ ভরে এলো। চোখের কোণে টলমল করে অশ্রুটা। সে জানে না মায়ের ভালোবাসা কেমন হয়, তবে ভাগ্য করে মায়ের মতো শাশুড়ি মা পেয়েছে। বেলা 9টা বাজে। আহান এখনও ঘুমিয়ে রয়েছে। সকালে উঠেছে ফারহা, বই নিয়ে এসে বসেছে। সামনে এক্সাম, তাই পড়াশোনা সেরকম করা হয়নি এই কয়েক মাসে। দরজায় কড়াঘাতে ফারহা বই থেকে চোখ তুলে তাকায়। তারপর আস্তে করে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়।
অনিমা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহা শাশুড়িকে দেখে বলল, ভিতরে আসো মা। আমিনা মুচকে হেসে বলল, আহান উঠেছে? ফারহা মাথা নাড়িয়ে বলল, সে তো এখনও ওঠেনি, ঘুমাচ্ছে এখনও, আমি ডাকিনি। অনেক রাতে ফিরেছে তো। আচ্ছা। ছেলে ঘুমাচ্ছে দেখে অনিমার ঘরে গেল না। দরজা থেকে ফারহাকে বলল, খাবারটুকু সব খেয়ে নে, একটাও যেন না বাসে। তোর বাবা অফিসে যাচ্ছে, চা চাচ্ছে, আমি নিচে যাচ্ছি কেমন? ফারহা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অনিমা চলে গেলে ফারহা খাবারের প্লেট হাতে নিয়ে ভিতরে আসে। আহান গভীর ঘুমে এখনও। রাতে কখন যে ফিরেছে সে নিজেও জানে না। ফারহা খাবারের প্লেট রেখে আহানের মাথার কাছে বসে পড়ে। ফারহা হাত বাড়িয়ে আহানের মাথার চুলগুলো ছুঁয়ে দেয়। আহানের নড়চড় নেই একদম। তারপর ফারহা আহানকে ডাকতে থাকে, আহান, এই আহান, উঠুন না, অনেক সকাল হয়ে গেছে, উঠবেন না আপনি? আহান ফারহার ডাকে একটু নড়ে, তবে অধিক ঘুমের জন্য সে ফারহার ডাক শুনতে পেল না। ফারহার এবার আহানের দিকে ঝুঁকে ডাক দেয়, এই যে আহান, উঠুন তো, মা ডাকছে আপনাকে, উঠুন। এবার আহান ঘুমের মাঝে হঠাৎ টের পায়, তবে ঘুমের রেশ এখনও কাটেনি। চারপাশের জগৎ তার কাছে অনুজ্জ্বল ঝাপসা, চোখ আধ খোলা, কিন্তু চারদিকে অস্পষ্ট। ফারহাকে ঝুঁকে থাকতে দেখে অবচেতনভাবেই তার হাত ধরে হঠাৎ টেনে নেয় নিজের বুকের উপর। আচমকাই এমন আচরণে ফারহা চমকে ওঠে। অপ্রস্তুত আর ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আহ, ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি তো, পেটে চাপ পড়ছে। আহানের হুঁশ ফিরে মুহূর্তে। কেউ যেন ঘুম ভেঙে কঠিন বাস্তবতায় তাকে ফেলে দিল। চোখ মেলে দেখে ফারহা তার গলায় জড়িয়ে কাতর হয়ে আছে। সঙ্গে সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়ে ফারহাকে আলতো করে দূরে বসায়। কাঁধে হাত রেখে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, ফারহা, কোথায় লেগেছে? দেখাও তো, কষ্ট হচ্ছে? আমি আসলে বুঝতে পারিনি ঘুমের মধ্যে ছিলাম কি না। আহানের অস্থির কণ্ঠে স্পষ্ট ভালোবাসার সুর। ফারহা সে দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও মুখে এক সিলতে হাসি ফুটে ওঠে। তার এই হাসি যেন ছুঁয়ে যায় আহানের ভিতরের অশান্তিটুকু। ফারহা কোমল কণ্ঠে বলল, আমি ঠিক আছি, একটু লেগেছে শুধু। আপনি এত হাইপার কেন হচ্ছেন? আহান স্বস্তির একটা নিঃশ্বাস নেই, যেন বুকের ভিতরে জমে থাকা সব চিন্তা এক নিঃশ্বাসে উড়িয়ে দিল। ধীরে ধীরে বলল, তোমার এই অবস্থায় একটু কিছু হলেই আমি ভয় পাই, জানো তো। তুমি আর আমাদের আশা জাগা করা ছোট্ট প্রাণটা তোমায় মিলে আমার পুরো পৃথিবী। তোমাদের কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। একটু আঁচ লাগলেও মনে হয় হৃদয়ে কেউ শুলে বিদ্ধ করল। ফারহার চোখে তখন অদ্ভুত এক দীপ্তি, ভালোবাসার নির্ভরতার আর অজস্র অনুভূতির সংমিশ্রণ। ফারহা আহানের কাঁধে হাত রেখে বলল, কিন্তু আপনি আমার পুরো পৃথিবী। আমার এক দোলাচালে জীবনে আপনি হয়ে এসেছেন ভরসার একমাত্র ভরসার জায়গা। আমি ছিলাম এক নেতিয়ে যাওয়া একটা ফুল, যার দিকে ফিরে তাকানোর কেউ ছিল না। আপনি সেই ফুলকে কুড়িয়ে নিয়ে দিয়েছেন একটা নতুন জীবন, কাউকে আঁকড়ে ধরে সুন্দর পৃথিবীকে দেখা, উপভোগ করা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। আপনি না থাকলে অকালে ঝরে পড়তাম আমি। এখন কেউ তো আছে আমার, একটা মানুষ, একটা ছোট সংসার। আমার এই সুখের একমাত্র কারণ আপনি। এখন আমি মরেও শান্তি পাব। আহান ফারহার পুরো কথা মন দিয়ে শুনে, কিন্তু শেষের কথাটা শুনে আহান ফারহার ঠোঁটের আঙ্গুল দিয়ে বলল, একদম বাজে কথা বলবে না। তোমাকে নিয়ে 1000 বছর বাঁচার তীব্র আকাঙ্ক্ষা আমার। তুমিহীন আমার পৃথিবীটা একদম শূন্য। আর কখনো এসব বলবে না কেমন? ফারহা শুধু হাসে। আহান ফারহার হাসি দেখে বলল, তোমার এই হাসিটা আমার সবচেয়ে বেশি প্রিয়। তোমার হাসিতেই আমি আমার সর্বসুখ খুঁজে পাই। আহান দম নিয়ে খেয়েছো তুমি? খাইনি এখনও, মা খাবার রেখে গিয়েছে, আপনাকে তো ডাকতে এলাম। ফারহা এখনও খায়নি শুনি আহান রাগী কণ্ঠে দমকে ওঠে, এখনও খাওনি কেন? সময় দেখেছো, 9টা পার হয়ে গেছে, আর তুমি কিনা এখনও না খেয়ে আছো? আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছ? আহানের দমক খেয়ে ফারহার মুখের হাসি গায়েব হয়ে যায়। মুখটা গম্ভীর করে বলল, পড়ছিলাম আমি। আহান তা শুনে বলল, নিষেধ করিনি এই সময় পড়াশোনার প্রেশার না নিতে। তোমাকে এত পড়িয়ে আমি করবো এটা কি? এমনিতেও তোমার শরীর অনেক উইক, এই সময় এসব প্রেশার নিতে হবে না। আমার কথা শোনো না কেন তুমি? আহান এক নাগাড়ে কথাগুলো বলে ফারহা বলল, আমি পড়তে চাই আহান। আমার এই অবধি পড়াশোনা অনেক কষ্ট করে এসেছে। এমনও দিন গিয়েছে মামির থেকে বাঁচতে না খেয়ে স্কুল কলেজে গিয়েছি। তাছাড়া এখন পড়তে আমার অসুবিধা হচ্ছে না। আহান ফারহার কথায় তপ্ত শ্বাস নেই। এই মেয়েটার জীবনে সেই দিনগুলোর কথা মনে আসতেই বুকটা ভারী হয়ে আসে। আহান দীর্ঘশ্বাস নিয়ে বলে,
যে সময়গুলো চলে গিয়েছে সেগুলো মনে করে লাভ নেই। ঠিক আছে, পড়বে তুমি, তবে এখন নয়। এই সময়ে পড়াশোনার প্রেশার নিতে হবে না। আমাদের বাবু পৃথিবীতে আসুক, মার বাচ্চা মিলে যত খুশি পড়িও। আর কথা নয় এ বিষয়ে। চলো, খাবে তুমি। এ বলে আহান উঠে দাঁড়ায়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে চায়। ফারহা তাকিয়ে থাকে সেদিকে। এই লোকের তার পড়াশোনা নিয়ে যত সমস্যা। ফারহা চুপ করে যায় এই বিষয়টা নিয়ে। আহান ফ্রেশ হয়ে আসলেই ফারহাকে খাইয়ে দেয়। ঈশ্বর রুবাইতের বিয়ের ক্ষণ যেন ধীরে ধীরে একেবারে চোখের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে এখন আর মাত্র 7টা দিন। তারপরে শুরু হবে তাদের নতুন জীবনের এক অপূর্ব অধ্যায়। বিয়ে সব কেনাকাটা ইতিমধ্যে শেষ হয়েছে। জামা কাপড় থেকে শুরু করে গহনা, সাজগোজ থেকে শুরু করে অতিথিদের নিমন্ত্রণ, সব কিছুতেই যেন নিখুঁত প্রস্তুতির চাপ। আর শেখ ম্যানশন যেন রূপকথার কোনো প্রাসাদ। আলোকসজ্জায় জলমল করছে পুরো বাড়িটা। দেওয়ালে দেওয়ালে ঝুলছে সোনালি রূপালি জারর। চাঁদ জুড়ে প্যান্ডেল আর ফুলের নকশা। প্রতিটি কোণ যেন ভালোবাসার এক একটা গল্প বলছে। অতিথিদের বসার জায়গা, মঞ্চ, মেহেদির আয়োজন সব কিছুতেই রয়েছে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে। গতকাল রাতে ঈশার আয়াত মিলে ঠিক করেছিল তারা কাশফুলের বাগানে যাবে। সাদা কাশফুলের ঢেউয়ের মধ্যে হারিয়ে যাবে একটুখানি নির্জনতা খুঁজতে। কিন্তু সকাল থেকে আয়াতের মনটা অস্থির। প্ল্যান তো করলো, কিন্তু অনুভবের কোনো রকম সাড়া নেই। সে ল্যাপটপে মুখ গুজে আসে। অফিসের কোনো জরুরি কাজ বোধ হয়। আয়াত বারবার অনুভবের আশেপাশে গুড়গুড় করছে। ঈশার কথা মনে করিয়ে দেয়। একটু মনোযোগ চায়, কিন্তু অনুভব নির্বিকার। চোখে মুখে কাজের চিন্তা। ল্যাপটপের স্ক্রিনেই সব মনোযোগ। একসময় আয়াতের দোর্সের বাদ ভাঙল। হঠাৎ করে অনুভবের কোলে রাখা ল্যাপটপটা সরিয়ে টেবিলে রাখল সে। তারপর কোনো কথা না বলেই নিজেই উঠে বসে পড়ল অনুভবের কোলে। হঠাৎই এমন আচরণে অনুভব এক মুহূর্তের জন্যই হতবাক হয়ে যায়। তবে নিজেকে দ্রুত সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, কি হচ্ছে সকাল সকাল? আমি কাজ করছি, তুই দেখতে পাচ্ছিস না? আয়াত চোখ পাকিয়ে বলল, না পারছি না। সকাল থেকে আপনার আশেপাশে গুড়গুড় করছে। আর আপনি কিনা বউ রেখে ল্যাপটপ কোলে নিয়ে বসে আছেন। আল্লাহ এর বিচার করবে। অনুভব একটু হেসে ফেলে জিজ্ঞেস করল, আল্লাহ আমার কি বিচার করবে শুনি? এই যে আপনি বউ রেখে ল্যাপটপ কোলে নিয়ে বসে আছেন এইটার? অনুভব এবার মুচকে হেসে বলল, বউকে কোলে বসে থাকতে চাই? আমি একটু দৌড়লেই তো সে পালিয়ে যায়। একটু ছোঁয়াতেই কুঁকড়ে যায়। আর একটু গভীর গেলেই নির্ঘাত অজ্ঞান হয়ে পড়বি। তাহলে বউ দিয়ে কাজ কি? আয়াত আবার চোখ বড় বড় করে বলল, আমি মোটেও দুর্বল নই, বুঝলেন? অনুভব চোখে একটু চ্যালেঞ্জের জিলিক এনে বলল, তাই নাকি? তুমি দুর্বল নও? তাহলে একবার প্রমাণ করে দাও। এ বলে কোনো পূর্বাভাস না দিয়ে অনুভব আয়াতের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। হঠাৎই ঘটে যাওয়া ঘটনায় আয়াত বিস্ময়ে বড় বড় চোখে তার দিকে তাকায়। সে চেষ্টা করে অনুভবকে সরিয়ে দিতে ধাক্কা দেয়, কিন্তু কিছুতেই এক চুলও নড়াতে পারে না তাকে। বরং অনুভব তাকে আরও জোরে জড়িয়ে ধরে। প্রায় 3 মিনিট পর অনুভব যখন আয়াতের ঠোঁট ছেড়ে দেয়, তখন আয়াত রাগে গজগজ করতে করতে তার কোল থেকে উঠতে চায়। বিরক্ত গলায় বলে ওঠে, বদলোক কোথাকার! সকাল সকাল শুরু করে দিয়েছেন তাই না? এই চিপকে চিপকি অসভ্য লোক কোথাকার! অনুভব হালকা হেসে চোখে একরকম দুষ্ট জিলিক নিয়ে বলে উঠল, সে কি? তুই তো নাকি দুর্বল নোস। তাহলে এতটুকুতেই রাগ করে বসলে কেন বোঝান? আসল খেলা তো রাতে দেখাবো। বি রেডি, মিসেস শেখ। তার কথা শুনে চোখে আগুন জ্বলে ওঠে আয়াতের। গলায় তীব্র রাগ মিশিয়ে সে বলল, ঠোঁট কাটা নির্লজ্জ পুরুষ লোক, সরেন তো এখান থেকে। একটা মেয়ের সামনে মুখ থেকে এমন অশ্লীল কথা বের করতে কি লজ্জা লাগে না আপনার? অনুভব একটুও না দমে ঠোঁটে চাপা হাসি টেনে উত্তর দিল, আমি তো কোনো পাড়ার সকিনার সামনে কিছু বলিনি যা আমাকে লজ্জা পেতে হবে। আমি বলেছি আমার নিজের বউয়ের সামনে, তাতে লজ্জার কী আছে? আর তুই যদি এত লজ্জা পাস, তবে তো আমাদের পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই একটু বেলাজ হওয়া দরকার, বুঝলি তো বউজান? আল্লাহ, এমন সি মার্কা কথাবার্তা বোমা ফাটুক আপনার মুখে। ছাড়ুন তো, আমাকে যেতে দিন। অনুভব ছাড়ে না, উল্টো প্রশ্ন করলো, কি বলতে এসেছিস? কিছুই বলার নেই, এখন যেতে দিন আমায়। হুম, আগে বল, সকাল থেকে আমার পিছনে গুড়গুড় করছিস, কারণ তো অবশ্যই কিছু একটা আছে। বনিতা না করে বলে ফেল। আয়াত বলার জন্য মুখ খুলবে, ঈশা আপু আপু করতে করতে ভিতরে ঢুকে। দৃশ্যমান হয় আয়াত ও অনুভবকে। ভাই ও বোনকে দেখে ঈশা ভ্যাবাসাকা খেয়ে যায়। গর্দবের মতো একটা কাজ করে ফেলেছে সে। নক না করে ভিতরে চলে এসেছে। ঈশা তাড়াহুড়ো করে ঘুরে ঘর থেকে বেরিয়ে যায়। আয়াত এখনও অনুভবের কোলে মাথা লুকিয়ে বসে আছে। এক হাতে অনুভবের টি শার্ট খামছে ধরে। কি লজ্জা! অনুভব বলল,
এভাবে টি শার্ট টানছিস কেন? আয়াত টি শার্ট ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, চোখে মুখে রাগ ফুটিয়ে বলে, ছাড়ছেন না কেন? দেখলেন তো ঈশা দেখে ফেললো, কি ভাবলো আল্লাহই মালুম। অনুভব নির্লিপ্ত ভঙ্গিতে কাজ জাগায়, বাবার আবার কি আছে এতে? বউ আমার, তুই আমার কোলে বসে থাকলে দোষের কিছু তো দেখি না। এই সরল অথচ সাহসী কথায় আয়াত যেন কাঁপতে থাকে ভিতরটা। লজ্জায় সংকোচে তার মুখ লাল নীল হয়ে ওঠে। এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। এক দৌড়ে ঘর ছাড়ে পালায় সে। অনুভব আয়াতে চলে যাওয়ার দিকে তাকিয়ে এক গাঢ় অথচ কোমল হাসি হেসে বলে, পালাচ্ছিস এখন? পালা, তবে মনে রাখিস আয়াত, পরের বার আর নিস্তার পাবি না। এই অনুভবের ভালোবাসার আগুনে পুড়িয়ে অঙ্গার করে ফেলবো তোকে। এখন যা, নিজেকে প্রস্তুত করে নে আমার ভালোবাসার জন্য। আয়াত ততক্ষণে দরজার ঠেলে বাহিরে বেরিয়ে যায়। বুকের ভিতর দুকপুক দুকপুক করছে, ঠিক যেন হৃদয়ের শব্দ কেউ বাহিরে থেকেও শুনতে পাচ্ছে। শ্রেণীর দিকে দৌড় দিতে হঠাৎ সামনে পড়ে যায় ঈশা। বিস্মিত আয়াত থমকে যায়। ঈশা চোখ বড় বড় করে তাকায়, তারপর হঠাৎ মিটিমিটি হাসতে থাকে। আয়াতের লজ্জা মাখা মুখ দেখে সে একটু গলা টেনে বলল, আর লজ্জা পেতে হবে না গো আপু, আমি কিছুই দেখিনি, সত্যি বলছি। ঈশার টোনে থাকা টিপ্পনিটা আয়াতকে আরও লজ্জায় ফেলে দেয়। মুখটা লাল হয়ে ওঠে তার। ঈশা আবারও হাসতে হাসতে বলল, ভাইয়াকে বলেছ আপু? আয়াত মুখ নিচু করে মাথা নাড়ায়, বলার সুযোগ পাইনি। ঈশা এক হাতে ঠোঁট চেপে ধরে যেন হাসি আটকে রাখতে চায়, তারপর মুখ ফুসকে বলে বসে, অথচ কোলেই তো বসেই ছিলে। ঈশার কথা শেষ হওয়ার আগেই আয়াত বড় বড় চোখে তাকায় তার দিকে। মুহূর্তে ঈশার কথার মাঝে বুঝে যায় সে। ঈশা, চিৎকার করে ওঠে আয়াত, তারপর তাকে তাড়া করে দৌড়ায়। ঈশাও হু হু করে হাসতে হাসতে পালিয়ে যায় সিঁড়ির দিকে, আর আয়াত পিছন পিছন ধাওয়া করে। মুখে তবুও সেই লজ্জার ছায়া লেগেই আছে। অনুভব অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে। নাস্তার টেবিলে বসতে রহিমা কিচেন থেকে ধোয়া ওঠা পরোটা আর সবজি ভাজি এনে দেয়। তাড়াহুড়ো করে খেতে খেতে অনুভব ঘড়ির দিকে তাকায়। গাজীপুর অফিসে আজ একটি জরুরি মিটিং রয়েছে, তাই তার একটু তাড়াতাড়ি বের হতে হবে। অহমিক এসে ড্রয়িং রুম থেকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, অফিসে যাচ্ছিস? খেতে খেতে অনুভব উত্তর দিল, জি মা, আজ জরুরি মিটিং আছে, ফিরতে দেরি হতে পারে। মায়ের চোখে ছেলে তাড়াহুড়োর ছাপ ধরা পড়ে। একটু চিন্তিত মুখে বললেন, আচ্ছা, ঈশা আর আয়াত মিলে বিকেলে লেকের পাড়ে যাবে, তুই কি বলিস? হাতে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে অনুভব সংক্ষেপে বলল, পরে কথা বলি এই বিষয়ে। এ বলে সে দ্রুত পায়ে বেরিয়ে যায়। পুরনো অন্ধকারশূন্য একটা গোডাউন। ধুলো জমে থাকা মেঝে আর ছাদের মাঝ দিয়ে মাঝে মাঝে হালকা বাতাস ঢুকে পড়ে। চারপাশে স্তব্ধতা, কেবল দূরে কোথাও একটা ছেঁড়া কাপড়ের পথ শব্দ। সেখানে দাঁড়িয়ে আছে জাফর খান। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, মুখে অধৈর্যতা, চোখে অস্থিরতা। কারো জন্য অপেক্ষা করছে, বহু প্রতীক্ষিত একজনের জন্য। হঠাৎ ভারী দাপের শব্দ গোডাউনের নিস্তব্ধতা ভেঙে দেয়। গায়ের মোড়নো এক লোক প্রবেশ করে। মুখ ঢাকা, চোখ জোড়ায় অদ্ভুত কঠোরতা। তাকে দেখে জাফর খানের ঠোঁটে একরাশ হাসি খেলে যায়। সে দ্রুত এগিয়ে গিয়ে বলে, আসতে কোনো সমস্যা হয়নি তো ম্যাক? লোকটি ডেভিড ম্যাক গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, না। সব রেডি তো? জাফর খান মাথা নেড়ে জানায়, জি স্যার, সবই রেডি, শুধু এখনও 2 মেয়ে কম রয়েছে। এই কথা শুনেই ম্যাকের মুখ গম্ভীর থেকে রক্ত গরম হয়ে ওঠে। দাঁত চেপে চোখ রাঙিয়ে বলে, কম রয়েছে মানে কি? আমি স্পষ্ট করে বলেছিলাম আজকের মধ্যেই সব প্রস্তুত চাই। যেভাবেই হোক আজকের মধ্যে মেয়ে দুটো রেডি করো। এটা কোটি টাকার কারবার জাফর। তাছাড়া এই কাজটা শেষ হলেই আমাকে ফিরে যেতে হবে। এখানে আমি মোটেও নিরাপদ নই। আদমান কায়েসের হাতে ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে গেছে। যেখানেই সম্ভব মেয়ে দুটোকে প্রস্তুত করে রাখো। সময় বেশি নেই। ডেভিড ম্যাক এর চোখে মুখের আগুনে ঝরে জানে। মুখ গুটগুটে এক বিষাক্ত পৈশাসিক হাসি দেয় সে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আয়াত নিজের ঘরে ফিরে এলো। হাতে নিজের মোবাইল ফোনটা তুলে নিল। সে পরপর 2-3 বার কল করলো অনুভবের নাম্বারে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। বারবার চেষ্টা করেও যখন রিসিভ করছে না, আয়াত রাগে গরম হয়ে উঠল। এক মুহূর্তে ফোনটা ছুঁড়ে মারল বিছানার উপর। যেন রাগটা আশ্রে পড়ল সেই ফোনের উপরেই। রাগটা তার মনে একটু একটু করে জমছিল না, বরং তরতর করে বেড়ে উঠছিল ভিতরে ভিতরে। মোবাইল নামক যন্ত্রটা দিয়ে যদি ফোন করলে কেউ ধরেই না, তাহলে সেটা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর আবিষ্কার মনে হয়। ব্যস্ততা যতই থাকুক, অনুভব অন্তত ছোট্ট একটা মেসেজ দিব সময় করে, অথচ আজ তার কোনো খোঁজে যেন নেই। এই উপেক্ষাতে ক্ষোভে ফেটে পড়ল আয়াত। নিজের মনে প্রতিজ্ঞা করল,
যাই হোক না কেন আজ সে লেকের পাড়ে যাবেই, ওখানেই যাবে, একা হলেও। এই সময় রুমের দরজায় এসে দাঁড়ালো ঈশা। চোখে কৌতূহল, মুখে প্রশ্নবোধক ভঙ্গি। সে আয়াতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া ফোন ধরেছে? আয়াত গর্জে উঠল রাগে, রাগ চেপে বলল, তোর ভাই ফোন ধরে না ঈশা, তুই গিয়ে রেডি হয়ে নে, আমরা আজকে যাবই। কিন্তু ভাইয়াকে না বলে গেলে ভাইয়া অনেক রাগ করবে। আয়াত ঝাঁঝালো গলায় বলল, তোর ভাইকে কি ফোন দেইনি আমি? একবার নয়, দুইবার নয়, তিনবার দিয়েছি। তোর ভাই না ধরলে সেটা কি আমার দোষ? সে ধরেনি, সেটা তার ব্যাপার। ঈশা চুপ করে যায়। আয়াত যে তার ভাইয়ের উপর প্রচণ্ড রেগে আছে সেটা কথার মাঝেই বোঝা যাচ্ছে। ঈশা মিনমিন করে বলল, আমি বরং রুবায়েত ভাইকে একবার বলি। আয়াত ঈশার কথা শুনে অবাক চোখে তাকায়। আয়াতে তাকানো দেখে ঈশার লজ্জায় নত হয়ে যায়। আয়াত ঈশার দিকে তাকিয়ে রসিকতা করেই বলে, বাহ, এখনই যা অবস্থা দেখছি ননদিনী, বিয়ের পর যা আমাদের ভুলে যাবে তারই এসবের প্রমাণ। আরে আমি তো এমনিতেই বললাম, সিরিয়াস কেন নিচ্ছ? ওটাই তো, বুঝি তো নাকি? চিল ঈশা, আর কয়দিন, তারপর একেবারে রুবায়েত ভাইয়ের বন্দিনী হয়ে যাবে। যত খুশি এখনই হেসে খেলে নে, পরে সে সুযোগ নাও পেতে পারিস। আর রুবায়েত ভাই যে একবারও বাড়ি গেলে এবারের নাম নিতেই দেয় না, দেয় কিনা সন্দেহ। আর তাছাড়া আমি তো জাস্ট ছবি তুলতে যাব কয়েকটা, তারপর তাড়াতাড়ি ফিরে আসব। চিন্তা নেই। এসব দ্বিধাবাদ দিয়ে সম্মতি দিল। দুই বোনই শুভ্র রাঙা শাড়ি পরে নিল, খোলা চুলে জড়িয়ে নিল ফুলের গাছরা। হালকা মেকআপ, লিপস্টিক আর চোখে কাজল দিয়ে সম্পূর্ণ করল সাজ। সাদা লাল ফাড়ের শাড়িতে দুজনকে লাগছিল অপূর্ব, যেন দুই পদ্ম ফুল ভোরের আলোয় ফুটে উঠেছে। মেয়েদের দেখে অহমিকে বললেন, মাশাল্লাহ মা, তোদের দুজনকেই দারুণ লাগছে। আয়াত হালকা হাসি মুখে বলল, হয়েছে হয়েছে, তুমি তো সবসময় এমনই বলো। এখন আমরা বেরোই তবে। অহমিকে শেখ স্নেহমাখা কণ্ঠে বললেন, ঠিক আছে মা, সাবধানে যাস, তবে চেষ্টা করিস যেন তাড়াতাড়ি ফিরে আসতে। অনুভব শুনলে আবার রাগ করবে। আয়াত নাক ছিটকিয়ে বলল, তোমার ছেলের কথা বাদ দাও তো বড় আম্মু, আমি কয়েকবার ফোন করেছি, সে একবারও ধরেনি। এখানে যদি কারো দোষ থেকে থাকে তাহলে সেটা তার, আমাদের নয়। অহমিকে সে হেসে বললেন, আচ্ছা আচ্ছা, সেটাই, তবুও সন্ধ্যার আগেই ফিরিস তোরা, কেমন? ঠিক আছে বড় আম্মু। এ বলে আয়াত আর ঈশা বেরিয়ে এলো ম্যানশন থেকে। গাড়ির কথা মনে আসতে দুজনেই একসাথে হেসে উঠল। গাড়ি? ওতে আবার মজা আছে নাকি? শরীর তো কিছুই টের পায় না, খোলা হাওয়া লাগে না, প্রকৃতির গন্ধ মিশে না, তাই তারা গাড়ি নয়, নিল রিক্সা। শাড়ি পরে খোলা হাওয়ায় বসে শহরের কোলাহল ছুঁয়ে তারা রওনা দিল লেকের পাড়ের উদ্দেশ্যে। তাই রিক্সার স্বাধীন পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিল তারা। বাতাসে মিশে প্রকৃতির সুবাস, রোদে জলমলে পাতার নসন আর পাখির ডাক, সব কিছু মিলিয়ে প্রকৃতির সঙ্গে যেন একাত্ম। আদমান কায়েস খুব মনোযোগ দিয়ে একটি গুরুত্বপূর্ণ কঠিন কাজে ব্যস্ত। আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। নারী পাচার চক্রের একটি বড়সড় ডিল হতে যাচ্ছে। বহু নারীকে বিদেশে পাচারের পরিকল্পনা চূড়ান্ত। আর রাতের আধারেই বহু মেয়েকে অন্য দেশে পাচার করা হবে। এই সময় এনামুল হক কায়েসকে বললেন, আজকের মিশন যেভাবে হোক সফল করতেই হবে কায়েস। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মেয়ে নিখোঁজ রয়েছে। আমাদের তথ্যসূত্র বলছে আজ রাতে ডেভিড ম্যাক্সের ডিল স্পটেই থাকবে। তাকে আটকানো আমাদের জন্য বাধ্যতামূলক। না পারলে আমাদের এই এতদিনের সব পরিকল্পনা ও পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আদমান কায়েস এনামুল হকের কথা শুনে দৃঢ় কণ্ঠে বলল, জি স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। নিজের সবটুকু উজাড় করে দিব আজকের এই চেষ্টায়। আমার দায়িত্ব পালন করব নিঃস্বার্থভাবে। এই পথে আসার যে উদ্দেশ্য সেটা পূরণ করতেই হবে। প্রয়োজনে জীবন দিয়েও সেটা করব স্যার। এনামুল হক তার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি দেখে মৃদু হেসে বলেন, ইয়েস মাই বয়, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি পারবে। ঈশা আয়াত ইতিমধ্যে পৌঁছে গেছে লেকের পাড়ে। চারপাশে কাশফুলের মৃদুমন্দ ধোলায় মনে হচ্ছে যেন সাদা মেঘের ঢেউ খেলছে বাতাসে। প্রকৃতির এমন রূপ দেখে মনটা আপনিই প্রশান্ত হয়ে আসে। লেক পাড়টা আজ একটু বেশি জমজমাট। জোড়া জোড়া কাপল এসেছে তাদের সময়টুকু কাটাতে, গল্পে গল্পে হারিয়ে যেতে। ঈশার আয়াত হাঁটতে হাঁটতে সেই শুভ্র কাশফুলের মাঝেই হারিয়ে যায়। আয়াত তার ফোন বের করে ঈশার হাতে দিয়ে বলে, একটু ছবি তুলে দে, এই জায়গাটা একদম স্বপ্নের মতো লাগছে। ঈশা হাসি মুখে ফোনটা হাতে নিয়ে আয়াতের নানান ভঙ্গিমায় ছবি তোলে। কখনো কাশফুলের পিছনে দাঁড়িয়ে, কখনো বা সূর্যের আলোয় মুখ তোলে। কিছুক্ষণ পর আয়াত ঈশার কয়েকটা ছবি তুলে দেয় হাসি মুখে। ছবি তোলা শেষ হলে তারা হাঁটতে হাঁটতে চলে যায় লেকপাড়ের ছোট্ট ফুচকার দোকানে। এদিকটায় তখন নিরিবিলি, সবাই কাশবাগানের কাছে রয়েছে। তাই মামা,
2 প্লেট ঝাল ঝাল ফুচকা দেন তো। এই বলেই দুজনেই বসে পড়ে কাঠের ছোট্ট টেবিলে। ফুচকা আসার আগেই আয়াত ফোন বের করে গ্যালারিতে ঢুকে পড়ে। দেখ তো কি দারুণ ছবি তুলেছিস। ঈশা পাশে বসে তাকায়। দুজনের ছবি দেখতে দেখতে হেসে ওঠে। হঠাৎ টেবিলের পাশে এসে দাঁড়িয়ে কেউ বলল, এক্সকিউজ মি। মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়াত আর ঈশা একসাথে চোখ তুলে তাকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, মুখে বন্ধুসুলভ হাসি। আয়াত এক মুহূর্ত তাকিয়ে থাকলো। মেয়েটাকে কোথায় যেন দেখেছে, খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। সে বলল, জি বলুন। মেয়েটি আবার আঙুল তুলে প্রশ্ন করল, তোমরা আয়াত আর ঈশা না, অনুভবের ওয়াইফ আর বোন? এই প্রশ্নে দুজনই কিছুটা বিস্মিত হলো। ঈশা মেয়েটিকে স্পষ্ট করে চিনে উঠতে পারছে না বোধ হয়, তবু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তবে আপনি? মেয়েটি কোনো ভনিতা না করে বসে পড়ল তাদের সাথে। তারপর নিজ থেকেই পরিচয় দিল, আমি লিয়া, অনুভব আর রুবাইতের ফ্রেন্ড। কলেজে একসাথে আমরা পড়তাম। তা শুনে আয়াত বলল, ও আচ্ছা আচ্ছা। লিয়া জিজ্ঞেস করল, তোমরা একাই? অনুভব আসেনি? ঈশা বলল, না, ভাইয়ের অফিসার জরুরি কাজ পড়ে গেছে, আর আমরা তো একটু পরেই বাসায় চলে যাব। ততক্ষণে ফুচকে এসে গেছে টেবিলে। লিয়ার জন্য 1 প্লেট অর্ডার করে তিনজনেই খেতে শুরু করলো। হঠাৎ একটি ফুচকার ঝালে আয়াতের গলা আটকে যায়। সে কাশতে কাশতে বলে, পানি পানি। ঈশা ভয়ে আয়াতের পিঠে হাত বুলিয়ে বলে, আপু তুমি ঠিক আছো? লিয়া সাথে সাথে সামনে রাখা পানির বোতল এগিয়ে দেয়। আয়াতে ডক করে খেয়ে ফেলে। ঈশাও একটু পানি খেয়ে নেয়, কিন্তু পানির স্বাদ অদ্ভুত। খাওয়ার পরপরই দুজনের মাথা বার হতে থাকে। শরীর যেন অসাড় হয়ে আসছে, চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। উঠে দাঁড়াতে গিয়েও পারে না কেউ, সব কিছু ঘুরছে। তাদের ঝাপসা দৃষ্টিতে শুধু একটা দৃশ্যই স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। লিয়ার মুখে এক অদ্ভুত হাসি, ঠান্ডা শয়তানি একটা হাসি। আয়াত আর ঈশা একে অপরের দিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু তাদের দেহ যেন নিস্তেজ হয়ে আসে, চোখের পাতা বার হয়ে আসে। তারা দপ করে পড়ে যায় চেয়ারেই। লিয়া ঠান্ডা মাথায় দুজনকে একবার চেক করে নেয়, তারপর মোবাইল বের করে কোথাও কল দেয়। কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামে। শুনশান নিস্তব্ধ পরিবেশে দুজন অচেতন মেয়েকে টেনে তোলে গাড়িতে। গাড়ি দ্রুত মিলিয়ে যায় ব্যস্ত শহরের ভিতরে। মাগরিবের আজানে ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছে। দিনের আলো অন্ধকার চাদরে ঢাকা পড়েছে। পাখিরা দল বেঁধে নিজের আপন নেড়ে ফিরে যাচ্ছে। অহমিকা শেখ বারবার মেন দরজার দিকে তাকাচ্ছে। মেয়ে দুটো এখনো ফিরেনি দেখে। বলে তো গেল সন্ধ্যার আগেই ফিরে আসবে, অথচ এখনো ফিরছে না দেখে চিন্তিত হয়ে পড়েন তিনি ফোন বের করে অনুভবের নাম্বারে ফোন লাগায়, কিন্তু ধরছে না সে। কয়েকবার ফোন দেওয়ার পর হতাশ হয়ে যায়। তিনি রুবাইতের নাম্বার বের করেন, তবে কল দিতে দ্বিধা করছেন। মেয়েটার কদিন পরে বিয়ে, আর এখনই যদি এমন একটা বিপদের মুখে, যতই বাড়ির ছেলে হোক বিষয়টা দৃষ্টিকটু লাগে। তবু মায়ের মন মানছে না দেখে ফোন দেয়। দুবার রিং হতে রুবাইত কল রিসিভ করে সালাম দিয়ে বলে, মামি এই অসময়ে কিছু হয়েছে? অহমিকা শেখ বললেন, আয়াত আর ঈশা লেকের পাড়ে গিয়েছিল, বলেছিল সন্ধ্যার আগে আগে ফিরবে। দেখ না বাবা, সন্ধ্যা পেরিয়ে গেছে, এখনও ফিরেনি মেয়ে দুটো। রুবায়েত অস্থির হয়ে বলে, মামি ওরা কখন বেরিয়েছে? গাড়ি নেয়নি? বিকেলে বেরিয়েছে বাবা, বাসার গাড়ি নেয়নি। তুই একটু দেখ না বাবা, অনুভব তো ফোন ধরছে না। রুবায়েত আচ্ছা দেখছি বলে কলটা কেটে দেয়। ঈশার নাম্বার বের করে কল লাগায়, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। রুবায়েত কান থেকে সিটকে ফোন নামিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, কাজটাজ তুই ঠিক করিস নি ঈশা, একবার তোকে খুঁজে পাই শুধু। এ বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পাগলের মতো ছুটে গেল ঈশার আয়াতের খোঁজে। অন্ধকারে মোড়ানো একটি গোডাউন ঘর, চারদিকে নিস্তব্ধ, শুধু একটা আবছা হলুদ আলো দেওয়ালের কোণ থেকে জ্বলে পড়েছে। সেই আলোয় ঘরের ময়লা ধুলো মাখা ফ্লোরে দুটো শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। আয়াত প্রথমে চোখ টিপটিপ করে খোলে, মাথাটা যেন ভারী হয়ে আসে, কেমন একটা ঘোর লাগা ভাব। চেষ্টা করে উঠে বসতে, কিন্তু শরীরটা সাড়া দিতে চায় না। চোখে মুখে ধুলো আর ক্লান্তি। বুক দড়পড় করে উঠলেও সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে। চারপাশে ঘোলাটে অন্ধকার, ঘরের দেওয়ালগুলো ভেজা স্যাঁতস্যাঁতে। বাতাসে এক ধরনের পচা গন্ধ, যেটা গলা দিয়ে নেমে বুক পর্যন্ত কেঁপে ওঠায়। আয়াত বুঝে ওঠার চেষ্টা করে এটা কোথায়, কেমন একটা অচেনা পরিত্যক্ত জায়গা। চোখ ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করলে দেখতে পায় তার আশেপাশে আরও অনেক মেয়ে পড়ে আছে। তাদের মুখে কাপড় গুজে দেওয়া, হাতে পায়ে দড়ি। ভয় আর অসহায়তা তাদের চোখে স্পষ্ট। হঠাৎই ঈশার কথা মনে পড়ে আয়াতের। বুকটা কেঁপে ওঠে। সে দ্রুত পাশ ফিরে তাকায়। ঈশোর পাশেই পড়ে আছে নিথর। আয়াতের শ্বাস বন্ধ হয়ে আসে মুহূর্তের জন্য।
দুর্বল হাতে ঈশার দিকে ঝুঁকে পড়ে সে। গলার স্বর কাঁপে, তবু সে ডাকতে থাকে, ঈশা, ঈশা, বোন আমার, উঠ প্লিজ, উঠ, আমাদের এখান থেকে বেরোতে হবে। তোর কদিন পর বিয়ে। কোনো সাড়া নেই। আতঙ্কে কেঁপে ওঠে আয়াত। হাত বাড়িয়ে ঈশার কাঠটা নাড়াতে চায়, কিন্তু নিজের শরীরটাই ঠিকমতো কাজ করছে না। আবসা আলো ঈশার মুখের দিকে তাকিয়ে থাকে সে। মেয়েটা বেহুঁশ হয়ে আসে। আয়াত কী করছে ভেবে পাচ্ছে না। আয়াত দাঁড়ানোর চেষ্টা করে, তবে উঠে দাঁড়াতে পারে না। কয়েক মুহূর্তের মাঝেই কারো পায়ের আওয়াজ পাওয়া যায়। কয়েকজন ছেলে ভিতরে আসে। তাদের দেখে আয়াত বলে, আমাদের এভাবে কেন বেঁধে রেখেছেন? যেতে দিন আমায়। ছেলেগুলো হু হু করে হেসে বলে, এই শুনছিস, মেয়ে বলে কি, যদি ছাড়বো তাহলে তুলে আনবো কেন? এই মুখ বেঁধে দে তো। আয়াতের গলা শুকিয়ে যায়। দুইজন ছেলে এসে আয়াতের মুখ বেঁধে দেয়। আয়াত ও ঈশার নিখোঁজ হওয়ার খবর ইতিমধ্যে সকলের কানে পৌঁছে গিয়েছে। অহমিকে শেখ পাগলের মতো বিলাপ করছে। আয়েশা এসেছেন শেখ ম্যানশনে ভাতিজি ও হবু বৌমার চিন্তায় তিনিও পাগল হয়ে যায়। ইব্রাহিম শেখ চারদিকে খবর লাগাতে থাকেন আয়াত ও ঈশার। তবে এখনও কোনো খবর মেলেনি। অহমিকা স্বামীর বুকে মাথা দিয়ে কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়েরা কই গেল? আমি যেতে দিয়েছি ওদেরকে। সব দোষ আমার। তুমি আমার মেয়েদের খুঁজে এনে দাও। ইব্রাহিম শেখ নিজেও ভেঙে পড়েছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। অনুভবকে ফোনে পাওয়া যাচ্ছে না। রুবায়েত খুঁজে চলেছে। সে ঈশার নাম্বার ট্র্যাকিং করার চেষ্টা করছে। ইব্রাহিম শেখ অহমিকাকে সান্ত্বনা দিয়ে তিনিও বেরিয়ে পড়েন মেয়েকে খোঁজার জন্য। ঈশার লোকেশন পেয়ে রুবায়েতের অনুভবকে সেন্ড করে দেয়। আয়াত ঈশার হাত মুখ বেঁধে রাখা হয়েছে। জাফর খান আর তার সাথে রয়েছে জাফর খানের একমাত্র ছেলে। জাফর খানের ফোন আসে, সে বাহিরে যায় ছেলেকে রেখে। ছেলেটি চারদিকে তাকাচ্ছে। ছেলে যে বাবার মতোই একজন, তা তার চোখ মুখ দেখে স্পষ্ট। ছেলেটির চোখ যায় আয়াতের দিকে। কেমন পরিচিত পরিচিত মনে হয়। সে এগিয়ে যায় আয়াতের দিকে। মুখ চোখ বাঁধা, তবুও পরিচিত লাগে। কিছু একটা ভেবে চোখের বাঁধন খুলে দেয়। চোখ থেকে কাপড় সরিয়ে যেতে আয়াত সামনে তাকায়। দু চোখ যেন তার আপনা আপনি বড় হয়ে যায়। তার সামনে দাঁড়ানো ছেলেটি আর কেউই না, তার ওই ভার্সিটির 3rd ইয়ারের ক্লাস টপার তাসবির খান। তাসবির আয়াতকে দেখে চোখ মুখ লাল করে তাকায়। কোনো কিছু না ভেবে আয়াতের বাঁধন খুলে দিতে ধরে। এরই মাঝে জাফর খান ফিরে আসে। ছেলেকে দেখে দ্রুত এগিয়ে যায়। তারপর ছেলের পাঁজরে ধরে বলে, কি করছো তুমি তাসবির? বাঁধন কেন খুলছ? তাসবির চিৎকার করে বলে, ওকে খুলে দাও বাবা, ওই মেয়েটাকে খুলে দাও। তাসবির নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, তবে কয়েকজন ছেলে এসে তাকে চেপে ধরে। তাসবির বলে, বাবা ওকে ছেড়ে দাও, ও আমার পছন্দের একজন, ছাড়ো তুমি ওকে। ছেলের পাগলামি দেখে বলে, এই চুপ, একটাও কথা না, একটা মেয়ের জন্য এত বড় ডিল মিস করা যাবে না। এ বলে তাসবিরের পিঠে সিরিজ বসিয়ে দেয়। মুহূর্তের মাঝে তাসবির মাটিতে পড়ে যায়। তাসবিরকে সরিয়ে দিলেই আয়াতকে আবারও বেঁধে রাখা হয়। তবে মুখের বাঁধন থাকায় জাফর খান চিনতে পারে না। আয়াত ঈশার দিকে তাকায়। পুরো শরীর ধুলো মাখা, মাথার চুল এলোমেলো, শাড়িটার আগের অবস্থায় নেই যেন। আয়াতের নিজের প্রতি অনেক রাগ হয়। কদিন পর মেয়েটার বিয়ে, আর এই সময় এমন অবস্থা। এই পন্থী বাদ থেকে তারা কিভাবে রক্ষা করবে? মনে মনে অনুভবকে স্মরণ করে। সময় অনেক পেরিয়েছে ইতিমধ্যে। সবাই হয়তো জেনে গিয়েছে তাদের নিখোঁজ হওয়ার কথাটা। সবাই চিন্তা করছে নিশ্চয়ই। হয়তো সবাই তাদের খুঁজে চলেছে। আয়াত মনে মনে আল্লাহকে ডাকে, অনুভবকে স্মরণ করে তাদের এখান থেকে বাঁচানোর জন্য। রুবায়েত ইব্রাহিম শেখকে সঙ্গে নিয়ে ঈশার লোকেশন অনুযায়ী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কোথায় আছে মেয়েটা, কেমন আছে কিছুই জানা নেই। দুজনের কি অবস্থা এখন? উদ্বেগে কাটা হয়ে আছে ইব্রাহিম শেখ। ঠিকমতো স্বস্তি পাচ্ছেন না। মনে হচ্ছে শরীর মন কিছুই আর নিয়ন্ত্রণে নেই। বয়স বেড়েছে, তার উপর দীর্ঘদিনের ব্যবসার চাপ, সব মিলিয়ে ইদানিং তিনি যেন ভিতর থেকে একদমই ভেঙে পড়েছেন। জীবনে এই পর্যায়ে এসে ক্লান্তি যেন তাকে গিলে খেতে চাইছে। সেই ক্লান্তির মাঝে এই ভয়াবহ ঘটনা, বাড়ির 2 মেয়ের নিখোঁজ হওয়া তার অন্তর্গত যন্ত্রণাকে আরও প্রবল করে তুলেছে। মেয়ের বিয়ের খবর ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। এরই মাঝে এমন বিপর্যয়। নিঃশ্বাসও নিতে কষ্ট হয় ইব্রাহিম শেখের। বুকটা বার হয়ে আসে। গুমড়ে গুমড়ে যেন শেষ হয়ে যাচ্ছেন তিনি। কয়েকদিন ধরে বুকের ভিতরে এক অসহ্য ব্যথা অনুভব করছেন, যা দিনকে দিন বেড়েই চলেছে। রাতে ঘুম আসে না, চোখের পাতা এক হয় না, শুধু দুশ্চিন্তায় ডুকরে থাকে। গাড়িতে এসে চালু থাকলেও ইব্রাহিম শেখ শরীর গেমে অস্থির হয়ে উঠেছে। রুবায়েত চিন্তিত হয়ে তাকিয়ে রইল তার দিকে। চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছে। তড়িঘড়ি করে গাড়ি সাইডে লাগিয়ে দিল রুবায়েত। তারপর ইব্রাহিম শেখকে ধরে বলে, মামা
তুমি ঠিক আছো? এমন লাগছে কেন তোমাকে? শরীর খারাপ লাগছে নাকি? রুবায়েত এক নাগাড়ে বলা কথাগুলো শুনে ইব্রাহিম শেখ মনে হালকা একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। ছেলেটির মধ্যে এক ধরনের নির্ভরতা আছে, ভালোবাসা আছে, যে ভালোবাসা আত্মীয়তার গণ্ডি ফিরিয়ে মানুষের প্রতি। হাস্যোজ্জ্বল যত্নশীল এই তরুণটিকে দেখে তার চোখের সামনে ভেসে ওঠে নিজের মেয়ের ভবিষ্যৎ। মনে মনে নিশ্চিত হন সঠিক পাত্র পেয়েছেন তিনি। মামা ভাগ্নের সম্পর্কের বন্ধন থেকে রুবায়েতের চরিত্রে এমন উষ্ণতা। সবার প্রতি রয়েছে তার অগাধ মমতা, অথচ তার নিজের ছেলে রাগী গম্ভীর। বউ বোনের খোঁজ নেই, অথচ ফোনও রিসিভ করে না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলেন ইব্রাহিম শেখ। রুবায়েত আবারও জোরে বলে ওঠে, মামা ঠিক ঠিক আছো তো? ইব্রাহিম শেখ আবার স্নিগ্ধ গলায় বললেন, আমি ঠিক আছি বাবা, শুধু চিন্তা হচ্ছে মেয়েগুলোর জন্য। জানি না কী অবস্থায় আছে ওরা, যেভাবে হোক ওদের খুঁজে বের করতেই হবে। রুবায়েত ইব্রাহিম শেখকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না মামা, আমরা ঠিকই খুঁজে বের করব। এই বলে সে গাড়ি স্টার্ট দেয়। গোডাউনের ভিতরে বন্দি মেয়েরা নিঃশব্দ আর্তনাতে সময় গুনছে। বাহিরে জাফর খানও তার দলবল চলছে ব্যস্ত প্রস্তুতিতে। মেয়েগুলোকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে কোথাও চালান করে দেওয়া হবে। সবাই খুব বেশি নেই। আয়াতের হাত বাঁধা, তবুও সে মরিয়া হয়ে চেষ্টা করছে বাঁধন খুলে ফেলতে। চোখ দুটো বারবার খুঁজে বেড়াচ্ছে, চারপাশে কোনো পথ নেই। কোথাও কি কোনো ফাঁকফোকর নেই, কোনো আশার আলো? চারপাশে বাঁধা মেয়েদের নিঃশব্দ কান্নাও চাপা চিৎকার ভেসে আসছে, কিন্তু এই দেওয়ালের বাইরে তা কেউ শুনতে পায় না। যেন এই গোডাউনটাই হয়ে উঠেছে এক নির্জন নরক, যার কোনো জানালা নেই, দরজা নেই, শুধু ভিতরে আটকে আছে অসহায় কিছু প্রাণ। আয়াত একবার তাকায় ঈশার দিকে। মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট। বুক ভরে এক গভীর নিঃশ্বাস নেয় আয়াত। এখন তাকে কিছু একটা করতেই হবে, সময় নেই আর। হঠাৎই মাথায় একটা চিন্তা আসতেই আয়াত তড়িৎ গতিতে চোখ মেলে তাকায় ঈশার দিকে। মুখ বন্ধ, কিন্তু গলার মধ্যে শব্দ করে, করে। ঈশা ধীরে ধীরে চোখ খোলে, ক্লান্ত দৃষ্টিতে তাকায় আয়াতের দিকে। আয়াত চোখ দিয়ে ঈশাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঈশা কিছু বুঝে উঠতে পারে না। তবু আয়াত হাল ছাড়ে না, হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ঈশার দিকে। মুখের না বলা কথা শুধু ইশারা করে, চুপচাপ কৌশলে। সে ঈশাকে নিজের দিকে তাকাতে বলে, তারপর তার হাতের দিকে ইশারা করে। ঈশা আয়াতের হাতের দিকে তাকায়। কঠিনভাবে বাঁধা হাত একটু নড়াচড়া করতে গিয়ে যন্ত্রণা কেঁপে ওঠে, কিন্তু এখন আর ব্যথা অনুভব করার অবকাশ নেই। এই মুহূর্তে বয়স, সাহস আর বাঁচার ইচ্ছে তার সমস্ত স্নায়ুকে পরিচালিত করছে। বিপদ যতই বড় হোক না কেন, যখন মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে, তখন শরীরের ব্যথা যেন বিলীন হয়ে যায়। আয়াতের চোখে তখন শুধু একটা চিন্তা, এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। আয়াত শুধু নিজের চিন্তায় নয়, ভিতরের সকল মেয়েদের জন্য চিন্তা করে। কত মা আর্তনাদ করছে তাদের সন্তানের জন্য। আয়াত হাতের আঙ্গুলগুলো দিয়ে ঈশাকে বোঝানোর চেষ্টা করে কিভাবে বাঁধন খোলা যায়। ঈশার প্রতি ইঙ্গিত, দৃষ্টি আর মৃদু আঙ্গুলের নড়াচড়া দিয়ে সে যেন এক নীরব ভাষায় সব বলে দেয়। ঈশা যেন ভয়ভীতি ভুলে গিয়ে বোনের ইশারাগুলোকে মনোযোগ দিয়ে মস্তিষ্কে গেঁথে নিচ্ছে। তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু মনটা এখনও কাঁপছে। তবুও সে মন দিয়ে দেখছে, বোঝার চেষ্টা করছে। সব বোঝানোর পর আয়াত মাথা নাড়িয়ে জানতে চায় ঈশা ঠিকমতো বুঝছে কিনা। ঈশা মাথা নাড়িয়ে জানায় হ্যাঁ, সে বুঝেছে। আয়াত এবার তার বাঁধা হাত দুটো ঈশার সামনে তোলে। ঈশা শত চেষ্টা করে, আঙ্গুল দিয়ে এই কাজটা করা খুবই কঠিন, কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই। হাত কাঁপছে, মন কাঁপছে, কিন্তু চেষ্টা থেমে নেই। অনেক চেষ্টার পরও ঈশা পারছে না। অসহায়ের মতো চোখে তাকায় ঈশা আয়াতের দিকে। আয়াত তার চোখে চোখ রেখে সাহস জোগালো। তার দৃষ্টিতে লেখা, তুই পারবি ঈশা। প্রায় 10 মিনিটের চেষ্টার পর অবশেষে আয়াতের হাতের বাঁধন আকলা হয়ে যায়। ঈশার চোখে হঠাৎ করে এক ঝলক আশার আলো জ্বলে ওঠে। সে পেরেছে। আয়াতের হাত মুক্ত হতেই আয়াত দ্রুত উঠে পড়ে, মুখে বাঁধা কাপড়টা খুলে ফেলে। তারপর গভীর শ্বাস নেয়, যেন অনেকক্ষণ পর প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আর কিছুক্ষণ থাকলে যেন শ্বাসই বন্ধ হয়ে যেত। মুহূর্ত বিলম্ব না করে আয়াত এবার ঈশার বাঁধন খুলে দেয়। তারপর ঈশাকে জড়িয়ে ধরে। ঈশাও শক্ত করে জড়িয়ে ধরে বোনকে, স্নেহ মাখা। এ জড়িয়ে ধরা যেন তাদের মধ্যকারও হাজারো না বলা কথার ভাষ্য। আয়াত ফিসফিস করে বলে, শব্দ করিস না ঈশা। ঈশা ফুঁপিয়ে ওঠে, তবে এবার আর তার কান্নার মাঝে এক ধরনের আশার সুর মিশে গেছে। চোখের জল, মুখে আতঙ্ক, তবুও কোথাও যেন একটা নতুন আলো দেখা দিচ্ছে। ঈশাকে কাঁদতে দেখে আয়াত তাড়াতাড়ি করে বলে ওঠে, ওরা আশেপাশেই আছে, শব্দ করিস না বোন, আমাদেরকে এখান থেকে বের হতে হবে।
আয়াত ঈশার হাত ধরে চারপাশে তাকায়। বাকি মেয়েগুলো স্থির চোখে তাকিয়ে আছে ওদের দিকে। সেই দৃষ্টিতে আতঙ্কের পাশাপাশি ফুটে উঠেছে বাচ্চার আকুতি, মুক্তির এক তীব্র প্রার্থনা, যেন চোখে লেখা আমাকে বাঁচাও, আমাকে ফেলে যেও না। আয়াত বোঝা যায় এখন তার সবচেয়ে বড় দায়িত্ব শুধু ঈশাকে নিয়ে পালানো নয়, এসব মেয়েদেরকে মুক্ত করা। প্রতিটি মেয়ে কারো না কারো আদরের সন্তান, বোন, বন্ধু। শুধু নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলে সেটা হবে চরম স্বার্থপরতা। মেয়ে হয়ে অন্য মেয়েদের রক্ষা করা যেন ঈশা আয়াতের কাজ এই মুহূর্তে। সে ঈশার দিকে তাকিয়ে বলে, ঈশা, আমার কথা শোন। আমাদের শুধু দুজন না, ওদের সবাইকেই বাঁচাতে হবে। ভয় পাবি না, আমি আছি তোর সাথে। একদম ভয় পাবি না, বুঝলি? ঈশা চোখ মুছে মাথা নেড়ে সম্মতি জানায়। তখন আয়াত ও ঈশা মিলে মেয়েদের বাঁধা হাতগুলো খুলতে শুরু করে। প্রতিটি চক্রভাঙা বাঁধনে মেয়েদের মুখে একটু একটু করে ফিরে আসে প্রাণ, আশা। হঠাৎ করে দরজার কাছে খট করে একটা শব্দ হয়। আয়াত থমকে যায়। আয়াত নিঃশব্দে দন্ত চেপে তাকিয়ে থাকে দরজার দিকে। আদমান, কায়েস ও তার পুরো টিম পুরোপুরি রেডি আজকের মিশনে যাওয়ার জন্য। তারা আগেই সব পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। শেষবারের মতো সবাইকে সকল নির্দেশনা দেয়। যেভাবেই হোক আজ ডেভিড ম্যাককে ধরতেই হবে। আদমান কায়েস নিজের ফোন বের করে ফোনের ওয়ালপেপারে তাকায়। হাস্যোজ্জ্বল একটা মুখ দেখে। তারপর বিড়বিড় করে বলে, আজ আমার এত দিনের প্রতীক্ষা সত্যি হতে যাচ্ছে, যার জন্য আমার প্রিয় মানুষ হয়েও কাছে টানিনি। আজ সকল রহস্যের পাতা খুলবে, কিন্তু আমার ভয় হচ্ছে। আদমান চোখ বন্ধ করে নেয়। তার হাতে থাকা ফোনটায় একটা ছোট মেসেজ আসে। মেসেজটা ওপেন করতেই আদমানের মুহূর্তের আগে রক্তিম হয়ে লাল হয়ে যায়। চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে, চোয়াল শক্ত হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, যার থেকে দূরে থেকেও একটা ফুলের টোকা পড়তে দেয়নি, তার গায়ে সামান্য আঁচড় লাগলে সব জ্বালিয়ে দিব। আই উইল ডেস্ট্রয়েড এভরিথিং। তারপর চিৎকার করে সামিরকে ডাক দেয়। সামির, সামির। এক গর্জনে যেন পুরো ঘর কেঁপে ওঠে। টিমের সবাই চমকে ওঠে। সামির দ্রুত কাছে আসে। কি হয়েছে স্যার? দ্রুত গাড়ি বের করো, আমাদেরকে এখনই যেতে হবে। আদমানের কণ্ঠ ছিল স্পষ্ট নির্দেশ। এক মুহূর্তে দেরির সুযোগ নেই। আদেশ পেতে সামির ও তার পুরো টিম মুহূর্তে সক্রিয় হয়ে উঠল। সবাই দ্রুত গাড়িতে উঠে পড়ল। রাতের পাকা রাস্তায় আদমানের কালো গাড়িটি গর্জে উঠল। ফুল স্পিডে সাই সাই করে ছুটে চলেছে। আদমানের চোখে মুখে স্পষ্ট এক প্রতিক্রিয়া, তীব্র এক প্রতিঘাত, এমন এক রাগ যেন সে মুহূর্তে সব কিছু গুড়িয়ে দিতে চায়। কোনো দিকে তাকানোর প্রয়োজন বোধ করছে না। গন্তব্য নয়, তার লক্ষ্য যেন ধ্বংস। কালো গাড়িটির গতি বাড়তেই থাকলো, যেন আদমান নিজের ভিতরের জ্বরকে পিছনে ফেলে কোথাও পৌঁছাতে চায়। আয়াত দরজার দিকে তাকিয়ে দেখতে পায় তাদের নিয়ে যাওয়ার জন্য হয়তো ছেলেগুলো ভিতরে ঢুকছে। তাদের হাতের বাঁধন খোলা দেখে ছেলেগুলো বলে, এ ধর ধর, এদের বাঁধন খুললো কীভাবে? ভালো করে বাঁধিসনি? এ বলে ছেলেগুলো আয়াত ও ঈশার দিকে এগিয়ে যায়। ছেলেগুলো তাদের দিকে আসতে দেখে ঈশা ভয়ে কুঁকড়ে যায়। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাদের যেতে দিন, আমাদেরকে এভাবে কেন আটকে রেখেছেন? ছেলেগুলোর মুখে যেন বিদঘুটে হাসি। একটা ছেলে বলে উঠল, বাহ, তেজ দেখেছিস? একদম হট সেক্সি। শালির তো মুখে বুলি ফুটেছে। তা মামনি, কি জানি বলছিলি বল? এমন কুরুচিপূর্ণ কথা শুনে আয়াত হিংস্র বাঘিনীর ন্যায় বলে ওঠে, আমাদের এভাবে কেন ধরে রেখেছেন? আপনাদের ঘরে কি মা বোন নেই নাকি? আয়াতের কথায় ছেলেগুলো রণমূর্তি ধারণ করে। তারপর তারা আয়াত ও ঈশাকে আবার বেঁধে রাখে। আয়াত ছাড়া পাওয়ার জন্য ছুটোছুটি করতে থাকে, তবে পুরুষ শক্তির কাছে পারে না। আয়াত মুখের হিংস্রতা বজায় রেখে বলে, তোদের জম আসছে, তোরা জানিস না তোরা কার ওয়াইফকে আটকে রেখেছিস? ছেলেগুলো হু হা করেই হেসে দেয়। ডেভিড ম্যাক এসেছে গোডাউনে, সাথে রয়েছে তার পোষা গার্ডগুলো। তার পিছে পিছে এগিয়ে ভিতরে চলে আসে। জাফর খান মুখে হাসি নিয়ে এগিয়ে আসে। ডেভিড ম্যাককে কেমন চিন্তিত দেখে বলে, এনি প্রবলেম ম্যাক? ডেভিড ম্যাক কণ্ঠে গভীরতা রেখে বলল, নো। সব রেডি তোমাদের? জি, সব রেডি, আপনি গুনে নিতে পারেন। জাফর খান তাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে মেয়েগুলোকে দেখে বলে, ওকে। ডেভিড ম্যাক গার্ডকে বলে ব্রিফকেস দেওয়ার জন্য। জাফর খান ব্রিফকেস খুলে মোটা মোটা টাকার বান্ডিলগুলো দেখে বলে, রক্তের খেলায় আপনার মতো দেখিনি ম্যাক। ডেভিড ম্যাক ক্ষীণ হাসে। তারপর বলে, আমার এত বছরের গড়া সাম্রাজ্যকে যে ধ্বংস করতে সে আসবে, তাকেই আমি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। সে আমার যতই রক্তের হোক, যেমনটা আমি 15 বছর আগে করেছিলাম। উফরে ফেলেছিলাম সেই শিকল, বলেই উচ্চস্বরে হাসে। টনি এসে বলে, দেশি মাল খাসা হয়। ধন্যবাদ ম্যাক। তারপর ছেলেগুলোকে বলে গাড়ি লোড করতে। তারা মেয়েগুলোকে ধরতে নিবে, তখনই গুলির বুলেট ছুটে আসে।
জানালার কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জাফর খান ও ডেভিড ম্যাক চমকে সেদিকে তাকায়। বাহির থেকে মাইকের আওয়াজ পায়। পুরো গোডাউন চারদিকে ঘিরে নিয়েছে। আদমান কায়েস গুলি ছুটতে ছুটতে ভিতরে ঢুকে পড়ে, যেন সে এসেছে সবাইকে শেষ করে দিবে, সব কিছু ধ্বংস করে দিতে। এক উন্মাদের মতো সে ছুটে আসে সামনে, চোখে আগুন জ্বলছে। তার ছোড়া এক একটা গুলিতে ছেলেরা একে একে মাটিতে লুটিয়ে পড়ে, যেন কেউ ঠেকতেই পারছে না। জাফর খান আতঙ্কে পিছনে সরে যায়। আদমান কায়েসকে সে কোনোদিনও দেখেনি। চারদিকে রক্ত, গুলির শব্দ আর চিৎকার সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ। অবস্থা বেগতিক দেখে ডেভিড ম্যাক নিজের গান বের করে সামনে তুলে ধরে। সে এগিয়ে আসে, সামনে দাঁড়ায়। আদমান কায়েস, যার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঢাকা, যেন এক অজানা যুদ্ধ মন্ত্র। তার বিপরীতে দাঁড়িয়ে ডেভিড। আদমান ডানে বামে অবিরত গুলি ছড়ে যাচ্ছে। পরিস্থিতি আর অনিয়ন্ত্রণে রাখতে না পেরে ডেভিড চিৎকার করে বলে, আদমান কায়েস, স্টপ! কিন্তু আদমান থামে না। তার চোখে যেন আগুনের পুলকি, ক্রোধ আর প্রতিশোধ। চারদিক থেকে অফিসাররা ঘিরে ফেলে জায়গাটা। রুবায়েত ও ইব্রাহিম শেখ ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। চারপাশে চাপা উত্তেজনা, প্রতিটি শ্বাস যেন ভারী হয়ে উঠেছে। আয়াত দূরে দাঁড়িয়ে আদমান নামটি শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। চোখে মুখে বিস্ময়, ভয় আর এক অজানা আবেগ। পায়ের কোনো বাঁধন না থাকায় সে একটু একটু এগিয়ে আসে। এই সুযোগে জাফর খান হিংস্র এক পশুর মতো লাফিয়ে পড়ে। আয়াতের চুল মুঠো করে ধরে টান দেয়। ব্যথায় কাতর আয়াতের আর্তনাদ বেশি ওঠে বাতাসে। তার সেই চিৎকারে যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে চারপাশে। এই আত্মচিৎকারই যেন আদমান কায়েসের ভিতরের আগুন তীব্রতর হয়ে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা ডেভিড ম্যাককে সে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। চোখে জ্বলছে রাগ, হৃদয়ে জমে থাকা বেদনা রূপ নেয় উন্মাদনায়। সে দৌড়ে এগিয়ে যায়, শোকে শুধুই আয়াত। হঠাৎ ডেভিড ম্যাক পিছন থেকে চিৎকার করে ওঠে, অনুভব শেখ ওরফে আদমান কায়েস, স্টপ! আর এক পা বাড়ালেই এখানেই তোর প্রিয়জনের রক্তের বন্যা বইয়ে দিব। ডেভিড ম্যাক প্রথমে আয়াতকে না দেখলেও এবার আয়াতকে দেখে অনুভবের দুর্বল জায়গায় হাত দেয়। আদমান থমকে দাঁড়ায়, পিছনে ফিরে একটা হাসি দিয়ে মুখের কাপড় সরিয়ে দৃশ্যমান করে নিজেকে। সামনে থাকা ডেভিড ম্যাকের মুখোশটা টেনে খুলে দেয়। ইব্রাহিম শেখ হতবাক। এই নাম, এই পরিচয়, এই সব কিছু মিলিয়ে যেন মাথায় বজ্রাঘাত। তবে রুবায়েতের চোখে মুখে কোনো পরিবর্তন নেই। অনুভবের চোখে রাগ, ক্ষোভ আর অবক্ত যন্ত্রণার এক বিস্ফোরণ, যেন ঘুমন্ত কোনো চিতাবাঘ হঠাৎই জেগে উঠেছে। তার চোখের দৃষ্টি যেন ঠিক শিকারী চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। সে মানুষটি আর কেউ নয়, তার নিজের চাচা আয়াতের বাবা ইহাম শেখ। চোখের সামনে বেশি ওঠে 15 বছর আগের একটা দৃশ্য, যা অনুভবের মনে আজও দগ্ধ আগুন হয়ে জ্বলছে। পুরনো ক্ষতের পুনরায় জেগে ওঠা। অনুভবের সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে, অথচ মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে আগুন। আয়াত নিজের বাবাকে এই রূপে দেখে যেন জমে যায়, যেন মুহূর্তে কোনো কঠিন পাথরে রূপান্তরিত হয়েছে সে। চোখ মুখ শুকিয়ে কাঠ, ঠোঁট দুটো কাঁপছে, মনের মধ্যে ভাঙনের শব্দ, বিশ্বাস ভরসার। ইব্রাহিম শেখ নিজেও কিছুটা কেঁপে ওঠেন। এ যেন কোনো দুঃস্বপ্ন, যেটা হঠাৎই বাস্তবে রূপ নিয়েছে। তার চোখে ছায়া নেমে আসে অবিশ্বাসের, ও বিশ্বাসঘাতকতা আর ভয়ানক কোনো সত্যর মুখোমুখি হওয়ার। দুইজন মানুষ, আয়াত ও ইব্রাহিম শেখ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে অতীত আর বর্তমানের এক অদ্ভুত সন্ধিক্ষণে। চারপাশে যেন নিঃশব্দ ঝড়। তাদের চোখে মুখে ভেসে ওঠে হাজারো অজানা প্রশ্ন। ইহাম শেখ ফাঁস থেকে বড় একটা ধারালো ছুরি তুলে নেয়। তার চোখে তখন হিংস্রতা। সে ছুরি উঠিয়ে অনুভবের দিকে ছুটে আসে, কিন্তু অনুভব ঝাঁপিয়ে পড়ে, নিচু হয়ে ইহামের হাত চেপে ধরে। দস্তাদস্তির একটা পর্যায়ে ছুরির ধার অনুভবের গায়ে ঢুকে যায়। কালো পোশাক মুহূর্তে রক্তে ভিজে একাকার হয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে আয়াত ঘুরে জাফর খানকে প্রচণ্ড একটা লাথি মারে। লাথির ধাক্কায় জাফর খান কিছুটা পিছিয়ে পড়ে। সুযোগ বুঝে আয়াত তার চুল ছুটিয়ে ছুটে যায় ঈশার দিকে। ঈশাকে দেখতে পেয়ে রুবায়েত পাগলের মতো তার দিকে দৌড়াতে থাকে, কিন্তু ইহামের পোষা দেহরক্ষী তাকে চেপে ধরে। তবে রুবায়েত ছিল এক ক্ষুব্ধ একটা আগ্নেয়গিরি। সে গার্ডের বাঁধন ছিঁড়ে ফেলে ছেলেগুলোকে আক্রমণ করে বসে। মুহূর্তে তাদের একে একে কাবু করে রক্তাক্ত করে ফেলে, যেন সে এক রুদ্র অবতার। তারপর ছুটে যায় ঈশার আয়াতের দিকে। অন্যদিকে অনুভব নিজেকে সামলে নিয়ে ইহাম শেখকে দূরে ছিটকে ফেলে দেয়। তারপর তার ডান হাত ও পায়ে গুলি ছোড়ে। গুলির আঘাতে ইহাম শেখ ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। ঠিক তখনই প্রবেশ করে এনামুল হক, সঙ্গে আরও অনেক অফিসাররা।
তারা চারপাশে সকলকে ঘিরে ফেলে। একে একে ছেলেগুলোকে জাফর খানকে ততক্ষণে তাজবিরও হুঁশে ফিরে আসে। সবশেষে তাজবির খানকেও ধরে ফেলে। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড আসামি ছিল তাজবির খান। খুন, ধর্ষণ, বিভিন্ন মামলায় জড়িত। উপর থেকে বোঝা মুশকিল, তবে বাবার প্রভাবের কারণে এতদিন কেউ ছুঁতেও পারেনি। অনুভব দ্রুত আয়াতের কাছে ছুটে এসে তাকে সমস্ত শক্তি দিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে। মনে হয় যেন শত শত বছরের হারানো প্রাণ সে আজ ফিরে পেয়েছে। আয়াতের চোখের দিকে তাকিয়ে তার দু চোখে চুমু এঁকে দেয় অনুভব। ভালোবাসার চিহ্ন, টুকরো টুকরো প্রাণ। আয়াতও অনুভবকে আঁকড়ে ধরে কেঁদে ওঠে। তাদের এই আলিঙ্গন যেন এমন এক শেকড়, যেন মনে হচ্ছে ছেড়ে দিলে দুজনেই হারিয়ে যাবে চিরতরে। কিন্তু অনুভবের বাহু বেয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে, যা আয়াতের হাতও রক্তে রঞ্জিত হয়ে যায়। তবু অনুভবের দৃষ্টি সেদিকে না, একবারও ঘুরে না। তার সমস্ত মনোযোগ শুধু আয়াতকে ঘিরে। আয়াত অনুভবের বাহু থেকে নিজের হাত সরিয়ে নিয়ে দেখতে পায় পায়ে রক্তের ধারা থামছে না। সে স্তব্ধ গলায় অস্পষ্ট স্বরে বলে, রক্ত। তার কণ্ঠে কেঁপে ওঠে। সে কাঁপা হাতে আঙ্গুল তুলে ইহাম শেখের দিকে বলে, বাবা। ইহাম শেখ তখন রাগে কাঁপছে। তার চোখ মুখ বিকৃত, চোখ দুটো যেন জ্বলন্ত আগুন। এক মুহূর্তে সে হাত বাড়িয়ে নেয় পাশে রাখা বন্দুকটা। তারপর কোনো দ্বিধা না করে সোজা অনুভবের দিকে তাক করে গুলি চালায়। ঠিক তখন সামির ওরফে আহান ছুটে এসে অনুভবের সামনে নিজেকে ঢাল করে দেয়। বুলেট তার বুক ছেড়ে এপড় এপড় হয়ে ঝাঁঝরা হয়ে যায়। বুক ভেজা তাজা রক্ত গল গল করে বেরিয়ে আসে। আহান এই মুহূর্তে সব স্থির আর ঝাপসা হয়ে যায়। আহান ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার মৌসুম। এটা গল্পের 10ম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।